আব্বু, উঠো, আজকে না তোমার ইন্টারভিউ আছে। কয়টা বাজে আব্বু? প্রায় 9টা বাজে। কি? এই যে দেখো। ঘড়ির দিকে দেখে চমকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার ছেলে আদনানকে নিয়ে অফিসের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। আমার নাম আসার পর্যন্ত অপেক্ষা করতে থাকি। তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে, ভাইয়া তুমি এখানে? পিছনে তাকিয়ে দেখি, আরে তানজিলা তুমি? হুম। তুমি এখানে কি জন্য আসছো? ইন্টারভিউ দিতে। আর তুমি? আমি এখানেই চাকরি করি। আর এটা কে, আমার বাবা নাকি? হুম। তো আমার বাবার নামটা কি? আমার নাম আদনান। তুমি আমাকে বাবা ডাকছো কেন আন্টি? আদনানের কথা শুনে তারা হাসা শুরু করে। তখনই পিয়ন এসে বলে, আপনাদের মাঝে শুভকে আমি। ভিতরে আসুন, ম্যাডাম ডাকছে। আব্বু, তুমি তোমার আন্টির কাছে থাকবে নাকি আমার সাথে ভিতরে যাবে? আমি তোমার সাথে যাব। আচ্ছা, আসো তাহলে। অতঃপর দরজায় গিয়ে, আসবো ম্যাম? হুম, আসুন। আমি ভিতরে ঢুকতে অবাক। এটা কি করে সম্ভব? আমি কাকে দেখছি, যাকে 5 বছর ধরে খুঁজে খুঁজে আসছি? আদিলা তুমি? আদিলা আমাকে দেখে অবাক হয়, কিন্তু কোনো একটা অভিমান তার উপর ভর করে। ও হ্যালো, এটা আপনার বাসা না, বা আমি আপনার বউ না যে এইভাবে কথা বলবেন। সরি ম্যাম, আর হবে না। ইটস ওকে। আর কি জন্য আসছেন? ইন্টারভিউ দিতে, আপনার অফিসে চাকরি করার জন্য। আপনি চলে যেতে পারেন। আপনার মতো চরিত্রহীন পুরুষকে আমি জেনে বুঝে আমার অফিসে চাকরি দিতে পারি না। ম্যাডাম এভাবে বলবেন না। আমার এই বাচ্চাটার ভবিষ্যতের প্রতি লক্ষ্য করে আমার প্রতি দয়া করেন। আপনার ছেলের প্রতি আমি কেন দয়া করব? ছেলেটা কি আমার একার নাকি আপনারও? আমার স্বামী আর ছেলে উভয়ই মরে গেছে যেদিন আমাকে সে ঘাট ধাক্কা দিয়ে মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আদিলা এভাবে বলো না, আমার ভুল হয়েছে। যা শাস্তি তুমি আমাকে দাও, আদনানকে দিও না। আমার চাকরিটা খুবই দরকার, প্লিজ আদিলা। বললাম তো, তোর মতো চরিত্রহীনকে আমি চাকরি দিতে পারি না। তুই চলে যা। প্লিজ আদিলা। তুই বের হবি নাকি দারোয়ান ডেকে তোর ঘাট ধাক্কা দিয়ে বের করব? আদনান আসো। তখনই আদনান দৌড়ে গিয়ে আদিলা পা ধরে বলে, আন্টি, তুমি আমার বাবাকে চাকরি না দিলেও আমাকে দাও। আমি ছোট মানুষ, কোনো কাজ না করতে পারলেও প্রতিদিন সকাল বিকাল আমি তোমার জুতা মুছে দিতে পারবো। আমাদের টাকার অনেক দরকার, আমার বাবা অসুস্থ। আদিলা কি করবে? তার বলার ভাষা হারিয়ে ফেলছে। যে ছেলেটি তার কোলে থাকার কথা, তার ছোট্ট হাতে আদিলার গাল ধরে চুমু খেয়ে বলবে, সেই ছোট্ট দুটি হাত তার পা ধরে কাজের কথা বলছে। এগুলো ভাবছে আর তার চোখ দিয়ে অঝরে অশ্রু চলছে। দিবে না তোমার জুতার পরিষ্কার করার সুযোগ? আদিলা পিছিয়ে আদনানকে বুকের সাথে জড়িয়ে ধরে, তোকে কিভাবে আমার জুতা পরিষ্কার করাবো? আমি তোর মা হয়ে তোর বাবাকে চাকরি দিতাম যদি একটিবার আজ বলতো, আদিলা আমি তোমাকে অনেক কষ্ট দিছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে আর কষ্ট দিব না, আমাকে মেনে নাও। আমি তোর বাবাকে মেনে নিতাম, আমার জায়গাটাই তোর বাবাকেই বসাতাম, আগের মতোই তোর বাবাকে ভালোবাসতাম। কিন্তু তোর বাবা যে বড্ড পাষাণ, একটিবারও আমার কাছে ক্ষমা চাইলো না। তার সম্মানটাই বড় মনে করলো আমার থেকে। আমি তোর বাবার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দেব। তখনই আমি আদনানকে বললাম, এ আদনান, তোমাকে আসতে বলছি না? আদনান ভয় পেয়ে কোল থেকে নেমে আমার কাছে আসে। আমি আমার ছেলে আদনানকে নিয়ে বেরোতে যাব, তখনই আদিলা বলল দাঁড়াতে। আমি আপনাকে চাকরি দিতে পারি, তবে একটা শর্তে। আমি আপনার সমস্ত শর্তে রাজি। তাহলে এই পেপারটাতে একটা সাইন দেন। পেপার হাতে নিয়ে পড়তে থাকি। যতদিন পর্যন্ত আমি আপনাকে চাকরি থেকে বের না করব ততদিন নিজ ইচ্ছায় চাকরি ছাড়তে পারবেন না। আর আমি যে কাজ করতে বলবো যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্তই করতে হবে। আমি এগুলো পড়ে বুঝে চাই আদিলা আমাকে দেওয়া কষ্টের প্রতিশোধ নেবে। আমি কি মনে করে যেন সাইন করে দিলাম। আগামীকাল থেকে এই কাজে জয়েন করবেন। তখন পিচ্চি আদনান দৌড়ে এসে আদিলাকে জড়িয়ে ধরে, আন্টি, তুমি অনেক ভালো, আমাদের খুব উপকার করলে। আব্বুর আর রিক্সা চালিয়ে কষ্ট করতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ। আদনান আসো, বাসায় যেতে হবে। আপনি চলে যান, আদনানকে আমি ঠিক সময়ে পৌঁছে দেব। কিন্তু আদনান আমার কাছে চলে আসতে লাগে। তুমি কোথায় যাচ্ছ? তাহলে কিন্তু তোমার আব্বুকে চাকরি দেব না। আদনান দৌড়ে এসে, না না, আমি কোথাও যাব না, আমি তোমার কাছে থাকবো। এই তো গুড বয়। এই আপনাকে যেতে বলছি না, এখানে দাঁড়িয়ে কি করছেন? আব্বু, তুমি চলে যাও, আমি আন্টির কাছে থাকবো। অতঃপর আমরা চলে যাই। তোমার আম্মু কোথায়? নাই, আমার আব্বুই আমার মা, আমার বাবা। কেন, তোমার মার কি হয়েছে? জানি না, আব্বু বলছে আমাদের ছেড়ে কোথায় যেন হারিয়ে গেছে।
জানো আন্টি, আমাদের পাশের বাসার এক আঙ্কেল আন্টিকে অনেক মার দেয়। কই, আন্টি তো তার ছেলেকে ছেড়ে কোথাও যায় না, তবুও আন্টি তার ছেলেকে অনেক আদর করে। আমার মা যদি আমাকে আদর করতো, ভালোবাসতো, তাহলে কখনো আমাকে ছেড়ে চলে যেত না। বলো আন্টি, আমি কি দোষ করেছিলাম যার জন্য আম্মু আমাকে এভাবে ছেড়ে চলে গেছে? আমার মা যদি কোনোদিন আমার কাছে ফিরে আসে, তাহলে আমি কখনো তাকে আম্মু বলে ডাকবো না। আদনানের পিচ্চি মুখের অভিমানের কথা শুনে আদিলার চোখ দিয়ে অজরে অশ্রু বের হয়ে আসে। তুমি কান্না করছো কেন? জানো আন্টি, তোমাকে না আমার আম্মুর মতোই দেখা যায়। একটিবার আমাকে আম্মু বলে ডাকো বাবা। আমি তোমাকে আম্মু কেন ডাকবো? আমি তোর হতভাগী মা, যে তোকে ছেড়ে চলে এসেছে, তোকে আদর করে না, ভালোবাসে না। বাবা, একটিবার আমাকে আম্মু বলে ডাক। আদনান সাথে সাথে কোল থেকে নেমে চলে যেতে লাগে। আদিলা তার পিচ্ছি হাতটা ধরে। আদনান তখন আদিলাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা, আমাকে ছেড়ে যাস না, তোর এই হতভাগী মাটাকে ক্ষমা করে দে। আমি তোকে আর কখনো ছেড়ে যাব না, তোকে অনেক আদর করব। সত্যি বলছো? আমাকে ছেড়ে আর কোথাও চলে যাবে না তো? না বাবা, আর কখনো ছেড়ে যাব না। আম্মু, তুমি অনেক পচা, আমাকে আদর করো না। আদিলা তখন তার ছেলে আদনানকে পাগলের মতো চুমু খেতে থাকে। তোকে এখন থেকে অনেক আদর করব। আচ্ছা আব্বু, তখন যে তুমি বললা তোমার আব্বু অনেক অসুস্থ, কি হয়েছে তোমার আব্বুর? জানি না আম্মু, আব্বু যখন রিক্সা চালিয়ে বাড়িতে আসতো তখন দেখতাম আব্বু অনেকগুলো ওষুধ নিয়ে আসতো। জানা আম্মু, আব্বু যদি একবেলা ওষুধ না খায়, তাহলে সেদিন আর বিছানার থেকে উঠতে পারে না। আব্বুকে যখন বলতাম তোমার কি হয়েছে, তখন আব্বু কি বলতো জানো? আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতো, বাবা, তোর মাকে আজও খুঁজে পেলাম না, তুই আমাকে ক্ষমা করে দিস। আল্লাহর কাছে দোয়া করিস আমার জন্য কিছু হওয়ার আগে তোকে যেন তোর মার কাছে পৌঁছে দিতে পারি। কি হয়েছে আব্বু তোমার? আমি অনেক খারাপ বাবা, তোর মাকে অনেক কষ্ট দিয়েছি, তার সাজা আল্লাহ এখন আমাকে দিচ্ছে। তুই বাবা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিস যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। এগুলো বলতো আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতো। জানো মা, আমার খুব ভয় করতো যদি আব্বুর কিছু হয়ে যায়, আমি কার কাছে থাকতাম? আদিলা আদনানের কথা শুনে ভাবতে থাকে। শুভর কি হয়েছে? সে এমন কথা কেন বলছে? তার কি? না, আমি তাকে আর দ্বিতীয়বার হারাতে চাই না। তুমি কান্না করছো কেন আম্মু? আদনানের কথায় ধ্যান ভাঙে আদিলার। না বাবা, এমনি। আজ সকালে কিছু খেয়েছো? খেয়েছি, কিন্তু আব্বু খেয়েছিল না। আব্বু, চলো, আজ আমরা সারাদিন ঘোরাফেরা করব। আম্মু, তুমি কি আর আব্বুর সাথে থাকবে না? জানো আম্মু, আব্বু প্রতি রাতে তোমার ছবি মোবাইল থেকে বের করে বুকের সাথে জড়িয়ে রেখে কান্না করে বলতে থাকে, আদিলা আমাকে ক্ষমা করে দিও, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কখনো তোমার মুখে হাসি ফোটাতে পারিনি। রাগ করে থেকো না আদিলা, ফিরে এসো না আমার এই বুকটাতে। এগুলো বলতো আর কান্না করতো। আমি আজই তোর বাবার বুকে ফিরে যেতাম যদি আজ একটিবার বলতো। আদিলা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না। আমি তো তোর বাবাকে বলি নাই যে আমার পা ধরে ক্ষমা চাও, তাহলে না সে আমার কাছে ছোট হয়ে যেত। একটিবারও আমার কাছে ক্ষমা চাইলো না। আর আমি, সে যদি একটু অভিমান করতো, আমি বারবার তার পা ধরে অভিমান ভাঙাতাম, ক্ষমা চাইতাম। তোর বাবা আমার অভিমানটা ভাঙালো না। আমি তোর বাবাকে অনেক কষ্ট দিব, অনেক। আম্মু কি হলো, ভাবছো থাকবে না? না, কেন আম্মু? এমনি। চল আগে ঘুরতে চাই। চলো। অতপর তারা মা ছেলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিকেলে তারা মার্কেটে যায়। সেখান থেকে আদনানের জন্য কাপড় কিনে চলে আসে আমার বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আম্মু তুমি আসো না। না, তোমার আব্বু বকা দেবে। বকা দিবে না, তুমি আসো। না বাবা, আরেকদিন আসবো। আচ্ছা। তখন আদিলা চলে যায়। পরের দিন আমি অফিসে যাই আদনানকে নিয়ে। ম্যাম আসবো? আসেন। ভেতরে যাওয়ার পর আদনান তার মায়ের কোলে গিয়ে বসে। দাঁড়িয়ে আছেন কেন? বসেন। সত্যি করে বলেন, আপনার কি হয়েছে? শরীর সুস্থ আছে? তা জেনে আপনি কি করবেন? আমার কি কাজ সেটা বলেন। আদিলা আমার কথায় আবার কষ্ট পায়। আপনাদের ধারণা হতে পারে আমি এমন আচরণ কেন করছি, তার যথেষ্ট কারণ আছে আমার কাছে। গল্পের সাথে থাকেন, অবশ্যই সব জানতে পারবেন। ঠিক আছে, যখন বলবেন না শুনেন। আপনার কাজ হলো আদনানকে প্রত্যেক দিন স্কুলে দিয়ে আসবেন আর নিয়ে আসবেন, আর সমস্ত অফিস সকালে বিকালে ঝাড়ু দেবেন। ম্যাম, এত বড় অফিস আমি একা ঝাড়ু কিভাবে দেব? তা আমি জানি না, আমার কাজ ঠিক হলেই হলো। না হলে এক
একটাও চর মাটিতে পড়বে না, সবগুলোই আপনার গালের মধ্যে পড়বে। ও আরেকটা কথা, এগুলো শেষ করে আমার বাসায় যাবতীয় কাজ করতে হবে যতক্ষণ শেষ না হয়। বুঝে যায় যে আদিল আমাকে কষ্ট দিতে চায়। যে মেয়ে আমার একটু কষ্ট সহ্য করতে পারতো না, সে আজ নিজেই কষ্ট দিতেছে। কি হলো জান, হা করে তাকিয়ে আছেন কেন? আমাকে জীবনে দেখেন নাই? আমি আদনানকে নিয়ে বের হয়ে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে ঝাড়ুর কাজে লেগে পড়ি। সকাল থেকে বিকেল পর্যন্ত ঝাড়ু দিতে থাকি, কিন্তু আমি শেষ করতে পারি না। বিকেলে অফিস ছুটি হলে আদিলা বের হয়ে আসে, তখন আমার কাজ দেখে রেগে যায়। এই অলসের বাচ্চা অলস, এখন পর্যন্ত অর্ধেক ঝাড়ু দিতে পারিসনি? কি করলি সারাদিন? কোনো উত্তর দিতে পারি না। ঘামে আমার শরীর ভিজে একাকার হয়ে গেছে। চল আমার সাথে, আমি গাড়ি চালাবো আর তুই তার পেছনে পেছনে আসবি। প্লিজ একটু আমার প্রতি রহম করেন। এভাবে কষ্ট দেওয়ার থেকে একেবারে মেরে ফেলেন। আমার করা অপরাধের প্রতিশোধ নেন। আমি আর পারছি না। একদিনেই হাঁপিয়ে গেছোস? আরও তো সামনের দিন বাকি আছে। বাড়িতে উঠ, তবে বাসায় গিয়ে গাড়ি ধুয়ে দিবি। তোর মতো চরিত্রহীনের ঘামে আমার গাড়ি নাপাক হয়ে যাবে। গাড়িটা ধৌত করে আমার জন্য রান্না করবি, তারপর হাঁড়ি পাতিল সমস্ত কিছু পরিষ্কার করে বাড়িটা সুন্দর করে চলে যাবি। পরে গাড়িতে উঠে আদিলার বাসায় যাই। এভাবে কিছুদিন কাজ করায় আদিলা আমাকে দিয়ে। একদিন রাতে আমি আদিলার বাসায় কাজ করতে থাকি। এমন সময় আকাশে মেঘের গর্জন আর বিজলি চমকাতে থাকে। কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। তখনই আদিলা, এখন চলে যা, তোর আর আজ কাজ করতে হবে না। ম্যাডাম, এই অবস্থার মধ্য দিয়ে কীভাবে যাব? বৃষ্টি কমলে চলে যাব, না হয় ওই ছোট্ট গর্তাতে থাকি, কাজ চলে যাব। কি, তোর মতো চরিত্রহীনকে আমার বাসায় থাকতে দিব? যদি একা পেয়ে আমাকে কিছু করিস, আমার উপর ঝাঁপিয়ে পড়িস, আমি তোর মতো চরিত্রহীনের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? যা, তুই এক্ষুনি বের হয়ে যা। আদিলার কথা শুনে আমি ঠাস করে বসে যাই। আমি ভাবতে পারিনি আদিলা এমন কথা বলবে। কি রে, তুই এখানে বসে পড়লি যে? ওঠ, চলে যা বাড়ি থেকে। যাচ্ছি ম্যাডাম, তার আগে শুধু একটি কথা বলে যাই। আমি কখনো ভাবতে পারিনি আমার উপর আপনার মনে এতটা ঘৃণা পোষণ করে রেখেছেন। আমি মরে গেলে যখন আপনি খুশি হবেন, তো যাচ্ছি। তবে এখান থেকে যাওয়ার পর যদি ম্যাডাম আমার কিছু হয়ে যায়, তো আমার ছেলেটাকে একটু দেখে রাখবেন। নিজের সন্তান মনে করে লালন পালন করবেন। তাকে চরিত্রহীন ছেলে মনে করে কষ্ট দিয়েন না। আর এই চরিত্রহীনটাকে ক্ষমা করে দিন। এই বলে কান্না করে চলে যাই ওখান থেকে। কঠিন বৃষ্টি, রাস্তা অন্ধকার, কিছুই দেখা যায় না। মাঝে মাঝে বিজলির আলোয় কিছুটা রাস্তা দেখা যায়, তাতেই আমি চলতে থাকি। চলতে চলতে আমার পা এক সময় আর চলে না। সামনে একটা বাড়ি দেখে বারান্দায় গিয়ে বসে যাই। পরের দিন সেই বাড়িওয়ালার মেয়ে দরজা খুলে সামনে একটা মানুষকে দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে মেয়েটির মা দৌড়ে আসে। এই তানজিলা, এভাবে চিৎকার করছিস কেন? মা দেখো, বারান্দায় একটি লোক কিভাবে থরথর করে শীতে কাঁপতেছে। অতঃপর মা মেয়ে আমার কাছে এসে হাত দিয়ে চমকে ওঠে তানজিলা। ভাইয়া, তুমি এই অবস্থা কেন? তোমার কিন্তু। আমি কোনো কথা বলতে পারি না, জ্বরে আমার শরীর পুড়ে যাচ্ছে। আম্মু, ভাইয়াকে ধরো। অতঃপর আমাকে ভেতরে নিয়ে তানজিলা আমার হাতে কিছু কাপড় দেয়, যাতে ভেজা কাপড় পরিবর্তন করি। কিছুক্ষণ পর আমার মাথায় পানি ঢালতে থাকে, কিন্তু জ্বর কমার কোনো নামগন্ধই নেই। যেই জ্বর বেড়েই যাচ্ছে। কিছুক্ষণ পর যখন জ্বর একটু কমে আসে, আমি তখন চোখ খুলি। তানজিলা, বলো ভাইয়া। আমার প্যান্টের পকেটে কিছু ঔষধ আছে, সেগুলো আনো। তানজিলা সেগুলো এনে দিলে আমি খেয়ে নিই। তোমার কাছে টাকা থাকলে আরও একটা ওষুধ নিয়ে আসো। অতঃপর তানজিলা আমার কথা মতো হাসপাতালে যায়। সেখানে তার এক বান্ধবীর সাথে দেখা হয়। এই তানজিলা, কি মনে করে হাসপাতালে? দোস্ত, কিছু ওষুধ নিতে আসছি। কই দেখি। সেগুলো দেখে মাইশা চমকে ওঠে। এই, আন্টির এমন রোগ হয়েছে, আমাকে তো কিছুই জানাসনি। এটা আমার ভাইয়ের জন্য। তোর ভাই কোথা থেকে আসলো? সে অনেক কাহিনী, তোকে পরে এক সময় বলবো। আগে বল, এটা কিসের ওষুধ? চল আগে তোর ভাইকে দেখি, তারপর বলবো, চল। অতঃপর আমার শরীর চেক করে। দোস্ত, তোর ভাইয়ের রোগ হয়েছে। কি বলছিস? তার মানে আমার ভাইয়ের বাঁচবে না? সম্ভাবনা একদম কম, তবে এখন অপারেশন করালে কিছুটা বাঁচার সম্ভাবনা আছে। আরও কিছুক্ষণ কথা বলে মাইশা চলে যায়। দেখতে দেখতে 3 দিন চলে যায়। এতে আমি কিছুটা সুস্থ হয়ে উঠি। কয়দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি। বলো। আমাদের ম্যাডাম তোমার সাথে এমন আচরণ করে কেন? আমাদের সাথে তো এমন করে না। সেগুলো বললে তুমি আমাকে খারাপ ভাববে, তুমি আমাকে দূরে ঠেলে দেবে।
যে মানুষ রাতে একটা মেয়েকে খারাপ ছেলেদের হাত থেকে বাঁচিয়ে নিজে ভালোভাবে বাসায় পৌঁছে দেয়, সে কখনো খারাপ হতে পারে না। আমি তোমাকে কখনো খারাপ ভাববো না। বলো, তোমাদের মাঝে কিসের সম্পর্ক ছিল আর কিভাবে কি হয়েছে? শোনো তাহলে, আজ থেকে কিছু বছর আগের কথা। যখন আমি ভার্সিটিতে পড়তাম, তখন একদিন এক বন্ধুর সাথে বসে গান গাইতেছিলাম। তখনই একখান চুম্মা দিয়ে যা। তো লজ্জা করে না মেয়েদের দেখে এসব গান গাইতে? লুচ্চা কোথাকার! তোকে পরে দেখে নেব। আজ ক্লাসের সময় হয়ে গেছে। যদি তোকে এরপর এমন টিস করে মেয়েদের নিয়ে গান গাইতে দেখি, তাহলে তোর হাত পা ভেঙে গলায় ঝুলাই দেব। মেয়েটি সব বলে চলে গেল। আমি মেয়েটি যাওয়ার দিকে হা করে তাকিয়েছি। এটা কি হলো দোস্ত? এই পিচ্চি মেয়েটা কে যে আমার মতো এখানকার ভদ্রপোলার গালে কিস করে চলে গেল? তুই এই 7 দিন ভার্সিটিতে আসিস নাই, আর এই 7 দিনে মেয়েটি নতুন এসে রাজত্ব চালাইতেছে। মেয়েটিকে দেখে সব ছেলেরা ভয় পায়। জানোস কি জন্য? কোনো ছেলে যদি কোনো মেয়েটিকে টিস করে, সেটি আদিলা সহ্য করতে পারে না। সেই জন্য তার হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে দেয়। এই আদিলা মালটা আবার কে? যে তোমার গালে ঠাস ঠাস করে দুটো চুম্মা দিল, তার নাম আদিলা তাবাসসুম। দোস্ত, তুই তো তাকে দেখে টিস করছিস। আল্লাহ জানে তোর কি অবস্থা করে। শালা, কিভাবে তার সাথে প্রেম করা যায় সেটা না বলে আমাকে ভয় দেখাচ্ছিস? ফট এখান থেকে। কি? সে তোর 4 বছরের জুনিয়র, সবেমাত্র ইন্টারে পড়ে। পিচ্চি চোদার খেয়ে তোর মাথার তার সব গেছে। শালা, সেদিন একটা ছেলে তাকে প্রপোজ করেছিল। আদিলা তাকে উল্টা করে বেঁধে লাঠি থেরাপি দিছে। আর তুই বলছিস কীভাবে তার সাথে প্রেম করবি? ভালোভাবে চলাফেরা করতে চাস তো তাতে মাপ চেয়ে নিস। 4 বছরের ছোট তো কি হয়েছে? সত্যি বলছি দোস্ত, তাকে দেখে ক্রাশ খাইছি। খাইছস ভালো কথা, ভালো করে গিল, যাতে মুখ থেকে আর বের না হয়। এই, তোর ঘ্যান ঘ্যান বন্ধ কর। চল, ক্লাসের সময় হয়েছে। অতবার ক্লাস করে চলে যাই। আমি বাসায় গিয়ে ভাবতে থাকি, আহ, যদি মেয়েটাকে নিজের করে পেতাম। কি সুন্দর তার হরিণের মতো চোখ, আহ, কি সুন্দর লম্বা লম্বা চোখ। মাইয়াটা আমার মনটাই চুরি করেছে। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। পরের দিন আমি ভার্সিটিতে গিয়ে দেখি আদিল্লা তার বান্ধবীদের সাথে গল্প করতেছে। আমি তাদের কাছে গিয়ে, ছোট আপু, আমাকে মাফ করে দেন। এই বুড়া বান্দর, আমি তোর আপু লাগি? শোন, তোকে মাফ করতে পারি, তবে একটি শর্তে। কি শর্ত? মাঠের মাঝখানে 500 বার কান ধরে উঠবোস করবি আর বলবি যে আর কোনোদিন এমন করবো না। এটা আমি পারবো না। আমি তোমার বড়, আমার উপর একটু রহম করো। আচ্ছা, তাহলে ওই মেয়েটির ঠোঁটে গিয়ে কিস করবি, তাহলে তুই মাফ পাবি। আমি মেয়েটির দিকে তাকাতেই, ও মা, এই উগান্ডা কালো হাতি ঠোঁটে কিস খুলে টানা 6 মাস আমার পেট খারাপ থাকবে। আমি এটা পারবো না। দাঁড়া, তাহলে তোকে কিছু থেরাপি দেই। আদিলা কাছে আসতেই আমি তার হাত ধরে হ্যাঁসকে টান দিয়ে বুকের সাথে মিশে নিয়ে 4 ঠোঁট এক করে দিই। আমি 5 মিনিট পর ছেড়ে দিই। কিসটা হেব্বি লাগলো, আরও লাগলে বললো। এই বলে চলে গেলাম। এটা কি হলো? মোবাইলে তোলা ভিডিও বের করে আদিলা তার হাত থেকে মোবাইলটা নিয়ে ভিডিওটা ডিলিট করে দেয়। শালার ব্যাটাকে পরে বুঝাবো, আমাকে সবার সামনে কিস করার মজা। চল এখন ক্লাসে যাই। অতবার তারা ক্লাসে যায়। ক্লাসে গিয়ে পড়তে থাকে আদিলা, কিন্তু কিছুতেই পড়তে মন বসাতে পারে না। চোখের সামনে শুধু আমার কিস করার দৃশ্য ভেসে ওঠে। এভাবেই সেদিনটা কেটে যায়। রাতে ঘুমোতে যায় আদিলা, তখনই আবার মনে পড়ে যায় সকালে সে ঘটনা। এপাশ ওপাশ করতে থাকে, ঘুমোতে পারে না সারা রাত। পরের দিন সকালে আদিলা একটা হকি স্টিক নিয়ে স্কুলে বসে থাকে আর আমার আসার অপেক্ষায়। কিছুক্ষণ পর আমি স্কুলে আসতেই আদিলা আমার কলার ধরে একটা ঝোপঝাড়ে বাগানের পাশে নিয়ে যায়। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। তোকে তো মাফ করব, আগে কিছু থেরাপি দেই। শুধু তোর জন্য সারা রাত আমি ঘুমাতে পারি নাই। আমার কত আশা ছিল এই ঠোঁটে সর্বপ্রথম আমি আমার বয়ফ্রেন্ডকে কিস করব, কিন্তু তুই আমার সমস্ত আশায় পানি ঢেলে দিলি। মাফ করে দাও প্লিজ, আর করবো না কখনো। মাফ করতে পারি এক শর্তে। কি শর্ত? তোর 2 হাতে আমার মাথা ধর। মার দিবে যে? না, মারবো না। অতপর আমি আদিলের 2 হাতে 2 গাল ধরে, এখন কিস কর। কি? কিস করবি না তো দিলাম পায়ে বাড়ি। সুযোগ হাতছাড়া করতে নেই। আমি ভয়ে তার ঠোঁট আদিলা ঠোঁটের সাথে লাগিয়ে দিই। 5 মিনিট পর ছেড়ে দিই। দুজনে হাঁপাতে থাকি। এখন তুই আমাকে প্রপোজ কর। গতকাল তো ঠিকই বলেছিস, আমাকে দেখে নাকি ক্রাশ খাইছিস। আমি অবাক চোখে তাকিয়ে আছি। এই গুন্ডি মেয়ে আমার কাছে এমনিতেই ধরা দিতেছে। আমি মনে মনে ভাবতে থাকি,
আমি তাকে দেখে ক্রাশ খাইছি, সেটা আদিলা কেমনে জানলো? আর সে আমার সাথে এমন ব্যবহার করছে কেন? সে কি আমার মধ্যে প্রথম থেকে আমাকে ভালোবেসে ফেলেছে, নাকি কোনো নাটক করছে আমাকে ফাঁসানোর জন্য? এইভাবে ডাব ডাব করে তাকিয়ে আছিস কেন? আগে প্রপোজ কর, পরে অনেক দেখার সময় পাবি। আদিলার কথা শুনে মনে মনে আমি অনেক খুশি। আমি তো প্রপোজ করতে পারি না। যেইভাবে পারস সেইভাবেই কর। আচ্ছা করছি, বাট কি দিয়ে করব? আমার কাছে তো কোনো ফুল নেই। ওই দেখ, একটা লোক ফুলকপি নিয়ে যাচ্ছে, সেইটা দিয়ে করবি। আমি দৌড়ে কপি নিয়ে আসতে যাই। এইবার তোর মজা বুঝাবো। আমাকে কিস করার আগে প্রপোজটা কর। আমি সেটি নিয়ে এসে আদিলার সামনে হাঁটু গেড়ে, আমি তোমাকে ভালোবাসি আদিলা। আমি যদি গাছ হই, তুমি হবে কলি। আমি যদি কলি হই, তুমি হবে ফুল। তুমি যদি ফুল হও, আমি হব ভ্রমর। তোমার থেকে মধু নিয়ে শরীরে দেব কামড়। আদিলা আমার প্রপোজ করা মডেল দেখে আমার হাত থেকে ফুলটা নিয়ে আমার হাত থেকে ফুল কপিটা নিয়ে আমার মাথায় বাড়ি দেয়। এভাবে কেউ প্রপোজ করে? আমি তো বললাম আমি জানি না, তাহলে কিভাবে বলবো? শুধু বল, আমি তোমাকে ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। আচ্ছা করছি। আমি যেদিন তোমার প্রথম দেখি, সেদিন থেকে শুধু এটা ভেবে এসেছি, কিভাবে তোমাকে আপন করে নেব, কি করলে আমি তোমার ভালোবাসা পাবো। আদিলা, তোমার হাত দুটো আমায় ধরতে দেবে? যেই হাত ধরে দুজন এক অজানা পথে হাঁটবো, যেই পথে শুধু তুমি আর আমি থাকবো, আর মাঝে থাকবে শুধু অপরন্ত ভালোবাসা। আদিলা, হবে কি তুমি আমার রাজ্যের রাজরানী, যে রাজ্যে শাসন থাকবে শুধু তুমি? তুমি হবে কি আমার বাচ্চার মা? নেবে কি তুমি আমার অগোছালো জীবনটার গোছানোর দায়িত্ব? কথা দিচ্ছি, কখনো বলে যাব না, সারা জনম ভালোবেসে যাব। আই লাভ ইউ আদিলা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আদিলা সাথে সাথে কলার ধরে দাঁড় করে চড় দিতে যাবে, তার আগে আমি চোখ বন্ধ করে নিই। কিছুক্ষণ পর আমার গালে নরম ঠোঁটের ছোঁয়া লাগে। আমি চোখ খুলতেই, তুমি কি মনে করেছো আমি তোমাকে চড় মারবো? তুমি বলো, আমি এই ইনোসেন্ট চেহারায় কিভাবে আঘাত করি? যেই চেহারা দেখে আমি তোমার প্রেমে পড়েছিলাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই বলে জড়িয়ে ধরে। আমি হব তোমার রাজ্যের রানী, তোমার জীবনে গোছানোর দায়িত্ব নেব। আমায় ছেড়ে যাবে না তো কখনো? না, তোমায় কখনো ছেড়ে যাব না। আমার একটা চিমটি কাটো। কেন? আমি বিশ্বাস করতে পারছি না এগুলো বাস্তব নাকি সত্যি। ও মা গো, এত জোরে কেউ চিমটি কাটে? এবার বিশ্বাস হয়েছে এটা বাস্তব। সত্যি করে একটা কথা বলবে? কি? তুমি এই ক্যাট ছেলেটাকে কিভাবে ভালোবাসলে, কলেজের টপ সুন্দরী হয়ে? আগে চলো একটা পার্কে বসি। চলো। পার্কে গিয়ে আদিলা ঘাসের উপর বসে পড়ে, আর আমি তার রানের উপর মাথা রেখে শুয়ে পড়ি। এখন বলো। আদিলা আমার মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে, আজ থেকে 3 বছর আগে তোমাকে আমার বাড়ির পাশে একটা মেলায় গান গাইতে দেখেছিলাম। জানো শুভ, সেদিন তোমার গানের সুরের আর তোমার ওই মায়াবী চেহারার প্রেমে পড়ে যায়। যখন তোমার গান শেষ হয়, আমি দৌড়ে তোমার কাছে যেতে লাগি, কিন্তু ভিড়ের কারণে তোমার কাছে যেতে পারিনি। ভিড় যখন কমে আসে, আমি সেখানে গিয়ে শুনতে পাই তুমি নাকি চলে গেছো। সেদিন তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে আর পাইনি। এরপর যখনই আমি রাস্তায় বের হতাম, তখনই তোমাকে খুঁজে বেড়াতাম। আর প্রত্যেক বছর আমি স্কুল পরিবর্তন করতাম তোমাকে খোঁজার জন্য, শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তাই এইবারও এই কলেজে এসেছে শুধু তোমার জন্য। প্রথম দিন এসেই সমস্ত ছাত্রদের দেখেছি, কিন্তু তোমাকে পাইনি। তাই ভাবছিলাম চলে যাব। তখনই আমার এক বান্ধবী মায়া আমাকে বলে, এই আদিলা, তুই তো এই কলেজে নতুন এসেছিস, কলেজে ছেলেদের সম্পর্কে কিছুই জানিস না, তাই আগেই তোকে সাবধান করে দেই। এই বলে মোবাইল থেকে কিছু পিক দেখায়। এইসব ছেলেদের থেকে দূরে থাকবি, না হলে তোর জীবন ষোলোয়ানি তেজপাতা বানিয়ে ফেলবে। কেন রে, এরা কি অনেক খারাপ? না, তাহলে? এরা এক একটা ফজলের ডিব্বা। এই বন্ধুগুলা যাকে ধরে তার জীবনের 12টা বাজিয়ে দেয়। ও আচ্ছা, তারা তো আর আমাকে চিনে না। যেদিন আমার সাথে ফাজলামি করতে আসবে, সেদিন বোঝাবো তাদের এই আদিলা কি জিনিস। আচ্ছা মায়া, সবার প্রথমে যে ছবিটা দেখালি তার আচার ব্যবহার কেমন? কেন রে, পিক দেখে প্রেমে পড়ে গেলি? না, তাহলে? এমনি শুনতে চাচ্ছি। ছেলেটার আচার ব্যবহার আর পড়ালেখা উভয় দিক দিয়েই অনেক ভালো, কিন্তু কিন্তু কি? তার আর্থিক অবস্থা নাই বললেই চলে। আর ছেলেটা প্রচণ্ড দুষ্ট। এই দুটো কারণেই তার থেকে দূরে থাকি, নয়তো আগে তাকে আমার রাজা হিসেবে গ্রহণ করে নিতাম। আমার সমস্যা নাই, চলবে। কি বললি? কিছুই বুঝলাম না। তোর চলবে মানে কি?
এখন বুঝে কাজ নাই, পরে বুঝে নিস। এই বলে সেখান থেকে চলে আসি। জানো শুভ, সেদিন তোমাকে দেখার পর কতটা খুশি হয়েছিলাম তা তোমাকে বলে বোঝাতে পারবো না। পরে তোমার কলেজে আসার অপেক্ষায় থাকতাম, কোনোদিন তুমি আসবে আর কখন তোমার সাথে আমি কথা বলবো। পরে সেদিন যখন তুমি কলেজে আসলে, আমি তোমার সাথে কথা বলার জন্য তোমার কাছে যেতে লাগি, আর অমনি তুমি আমাকে দেখে গান শুরু করে দিলে। তার আগে আমি তোমাকে আমার কাছে আনার সুযোগ পাই। আমার চানটাকে দুইটা ঠাস ঠাস লাগিয়ে দিয়ে কেন মেরেছিলাম জানো? যদি আমি তোমার সাথে কথা বলতাম তাহলে হয়তো তুমি মনে মনে নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করতে যে কলেজের টপ সুন্দরী নিজে থেকে তোমার সাথে কথা বলতে আসছে। তাই সেদিন আমার জানুটাকে মেরেছিলাম, যেন সে আমাকে নিয়ে ভাবে আর আমার পিছু পিছু ঘুরঘুর করে। বাহ, আমার জানটা দেখে অনেক চালাক। চালাকি করছি আমার ভালোবাসাকে কাছে পাওয়ার জন্য। এই খ্যাত ছেলেটাকে তুমি এত ভালোবাসো? দেখো শুভ, তুমি নিজেকে আমার সামনে খ্যাত বলবে না। তুমি অন্য কারোর চোখে খ্যাত হলেও তুমি আমার চোখে আমার রাজ্যের রাজা। আচ্ছা বাবা, আর বলবো না। এই দেখো গান ধরছি। ওকে। চলো, আজ অনেক হয়েছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। আচ্ছা চলো। এভাবে আমাদের ভালোবাসা খুনসুটির মধ্যে চলতে থাকে, আর একে অপরের প্রতি বিশ্বাসের ভালোবাসা বাড়তে থাকে। হঠাৎ একদিন সকালে আদিলা ফোন করে আমাকে কলেজে ডাকে। আমি কলেজে গিয়ে যা দেখতে পাই তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমি স্কুলে গিয়ে দূর থেকে দেখতে পাই আদিলাকে একটি ছেলে প্রপোজ করছে, আর আদিলা হেসে এসে তাকে কি যেন বলছে। কিছুক্ষণ পর আদিলা ছেলেটির হাত থেকে ফুলটা নিয়ে আদিলা হাত বাড়িয়ে দেয় ছেলেটির বুকে নেওয়ার জন্য। আমি দূর থেকে সেটি সহ্য করতে না পেরে সেখান থেকে এসে এক নদীর কিনারায় বসে পড়ি। কিভাবে আমি সেটি সহ্য করব? যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সে যদি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে, অন্যকে বুকে নেওয়ার জন্য তাকে দেখানোর জন্য ডেকে আনে। কারো ভালোবাসা যদি তাকে ছাড়া অন্য কাউকে বুকে নেয় কিন্তু সেটা সহ্য করতে পারে, আপনাদের যদি কেউ এরকম থেকে থাকে তাহলে হয়তো বুঝতে পারবেন। তেমনি আমিও পারিনি আমার ভালোবাসার মানুষ আমার চোখের সামনে অন্যকে জড়িয়ে ধরা দেখতে। আমি নদীর কিনারে এসে পানিতে ঢিল ছুঁড়ে মারি আর বলতে থাকি, এই বুঝি ধনী মেয়েদের ভালোবাসা? কি অপরাধ আমি করেছি যার জন্য তুই আমাকে ঠকালি? কেন এমন করলি? কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলি? কি অপরাধ ছিল আমার? যদি ভালো নাই বাসতে পারতি তাহলে কেন আমাকে ভালোবাসা শিখালি? কেন তুই ভালোবাসার অভিনয় করলি আমার সাথে? আমি এসব মনে মনে বলছি, আর আমার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। কিছুক্ষণ পর, না, আমি ওই ছলনামের জন্য আর কাঁদবো না। সে যদি আমাকে কষ্ট দিয়ে সুখে থাকতে পারে, সে থাকুক সুখে। আমি আর কখনো তাকে আমার এই মুখ দেখাবো না, কখনো তাকে আর বলবো না অনেক ভালোবেসেছিলাম, কেন ছেড়ে গেলে আমায়? গরিব ছিলাম বলে আমি এতটাই নিষ্কর্মা ছিলাম না যে তোমাকে সুখে রাখতে পারতাম না। তুমি সুখে থাকার জন্য আমাকে ছেড়ে গেলে। তুমি তোমার ভালোবাসার মানুষ নিয়ে সুখে থাকো। এদিকে আদিল আমার জন্য অপেক্ষা করতে থাকে। আমি আর তার সামনে যাই না। আদিল আমার নাম্বারে ফোন করে, কিন্তু বারবার শুধু একটি কথাই বলে, আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। বারবার যখন এই কথাটি বলে আদিলা অস্থির হয়ে যায়। আমার শুভর কোনো কিছু হলো না তো? এই তো কিছুক্ষণ আগে কথা বললাম, এখন কেন ফোন তুলছে না? তার কি কোনো, না আমি এসব কি ভাবছি? আমার শুভর কিচ্ছু হতে পারে না। প্লিজ শুভ, একটিবার ফোনটা তুলো। কেন তুমি ফোন তুলছো না? শুভ, তুমি একটিবার আমার সাথে কথা বলো। কেন তুমি আমার সাথে অভিমান করেছো? যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে বলো, তবুও আমার সাথে কথা বলো। এইসব ভাবছে আর বালিশে মুখ গুছে কান্না করছে। এভাবেই একদিন দুই দিন চলতে থাকে। কিছুদিন কেটে যায়, আদিল আমার কোনো খোঁজ পায় না। এই কয়দিনে আদিলের শরীরের অবস্থা একদম খারাপ হয়ে যায়। চোখে নিচে কালো দাগ, চুলগুলো এলোমেলো করা দেখতে কেমন যেন বিশ্রী আকৃতি হয়ে যায়। আদিল একদিন সকালে আমার অপেক্ষায় মন খারাপ করে বসে আছে। তখনই তার বান্ধবী মায়া এসে বলল, দেখ আদিলা, এভাবে ভেঙে পড়লে হয় না। তুই তো জানিস শুভর কামের ছেলে, হয়তো সেখানে কোনো সমস্যা হচ্ছে তাই আসতে পারছে না। তাই বলে কি ফোন বন্ধ করে রাখবে? একটিবারও কি আমার কথা মনে পড়ে না? তুই জানিস না গ্রামে বিদ্যুতের কী অবস্থা? একদিন থাকলে 7 দিনই থাকে না। তাই হয়তো তার মোবাইলে চার্জ না থাকার কারণেই বন্ধ হয়ে গেছে। বুঝলাম, তার মোবাইলে চার্জ নাই। অন্য কারো মোবাইলে কি চার্জ নাই? আমাকে একটিবারও ফোন করে তার সমস্যার কথা বলতে পারলো না? আমি কি তার এতই পর হয়ে গেছি? কি মনে করে ও? তার না হয় আমার কথা মনে পড়ে না, আমার কি তার কথা মনে পড়ে না? কুত্তাটা আসুক, এবার বুঝাবো এই আদিলাকে এতদিন কষ্ট দেওয়ার মজা কি। চল কোনো পার্কে থেকে ঘুরে তোর মনটা ফ্রেশ হবে। কতদিন থেকে শুধু একাই বসে আছিস। আচ্ছা চল। আদিলা পার্কে গিয়ে দেখতে পায় আমি একটা বেঞ্চের উপর মন খারাপ করে বসে আছি। আদিল আমাকে দেখা মাত্রই দৌড়ে এসে জোরে ধরে কেঁদে দেয়। কি হয়েছে তোমার? কেন আমার সাথে দেখা করো না? কেন ফোন বন্ধ রাখছো? আমি ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিয়ে
আপনার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? আদিলা গালে হাত দিয়ে বলে, আমার হবু স্বামীকে আমি জড়িয়ে ধরবো না, কে ধরবে? দেখেন, এগুলো ফাজলামি বাদ দেন। আর আমি আপনার যোগ্য কখনো ছিলাম না, আর কখনো হবও না। তাই আমি আর আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। প্লিজ, আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি এখান থেকে চলে যান। আমি কি কখনো তোমাকে বলছি তুমি আমার যোগ্য না? কেন ছেড়ে যাওয়ার কথা বলছো? সব কথা মুখে বলতে হয় না, কিছু কাজে কর্মেও বোঝা যায়। এই বলে আমি সেখান থেকে চলে যেতে লাগি। আদিলা দৌড়ে আমার পা জড়িয়ে ধরে। প্লিজ শুভ, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে বলো, আর আমাকে তোমার পিচ্ছি বউ মনে করে ক্ষমা করে দাও। তবুও ছেড়ে যাওয়ার কথা বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে না পেলে মরে যাব। বাহ, কি সুন্দর অভিনয়! পা ছাড়েন বলছি। তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। আমাকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন তাহলে পা ছেড়ে দেন। আদিলা পা ছেড়ে দিয়ে বলে, কেন আমাকে ব্ল্যাকমেইল করছো? আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে না পেলে মরে যাবেন? আরে আমার মতো একটা ছোট লোক আপনার জীবন থেকে সরে গেলে কি হবে আপনার? কি বয়ফ্রেন্ডের অভাব পড়েছে নাকি? কি বলছো এগুলো? বিশ্বাস করো শুভ, তুমিই আমার প্রথম ভালোবাসা, তুমিই আমার শেষ ভালোবাসা। তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। মিথ্যা বলা বাদ দিয়ে আপনি এখান থেকে চলে যান। আমি যদি সেদিন নিজে চোখে না দেখতাম তাহলে হয়তো বিশ্বাস করতাম, কারণ আমি আপনার প্রেমে এতটাই অন্ধ ছিলাম। কি দেখছো তুমি? কেন আমাকে অবিশ্বাস করছো? আমি সত্যিই তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। সেদিন ছেলেটা যখন আপনাকে প্রপোজ করলো, আপনি তখন হাসি মুখে তার প্রস্তাব গ্রহণ করেননি, তাকে জড়িয়ে ধরেননি। আদিলা আমার কথা শেষ না করতেই আমার কলার ধরে, কুত্তা, তুই সেদিন সবটাই না দেখে কেন আমাকে অবিশ্বাস করলি? কেন আমাকে এতটা কষ্ট দিলি? কেন আমাকে কাঁদালি বল? আমি আদিলার এমন আচরণে ভয় পেয়ে যাই, কারণ আমি ভালো করে জানি আদিলা 1 নম্বরের গুন্ডি। আমি সবটা দেখেছি, দেখেছি আপনি ওই ছেলেটাকে ধরেছেন। আপনি আমাকে ছাড়া কেন জড়িয়ে ধরবেন যদি তাকে ভালোই না বাসতেন? এই, তোরা ফোনটা দে, আর তোরা এই কুত্তাটাকে শক্ত করে ধর, তাকে কিছু থেরাপি দিতে হবে। তুই পারবি তাকে মারতে, তাকে কষ্ট দিতে? আমি মারবো, আমি তাকে কষ্ট দিব, পরে আমি তাকে আদর করে সব কষ্ট দূর করে দেব। এখন তোকে ধরতে বলছি, ধর। তারা আমাকে ধরতে যাবে তখনই। থাক, আগে নির্দোষ প্রমাণ করে নেই, তারপর তাকে বানাবো। এই বলে আদিল একটা ভিডিও চালু করে। আমি ভিডিও দেখে অবাক। আই লাভ ইউ আদিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস কর আদিলা, তোমাকে আমি যেদিন প্রথম দেখি সেদিনই তোমাকে আমার ভালো লাগে। আস্তে আস্তে এই ভালো লাগা থেকে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসবো, কখনো ছেড়ে যাব না। আমাকে তুমি ফিরিয়ে দিও না। ইমরান, তুমি তো জানো আমি শুভকে ভালোবাসি, তাও আমার জীবন থেকে বেশি। কেন এমন পাগলামি করছো? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তাকে তুমি ভুলে যাও। সে তো একটা ছোট লোক, না আছে তার বাড়ি গাড়ি, না আছে তার টাকা। তুমি তার কাছে কখনোই সুখে থাকতে পারবে না। তোমার কোনো আবদার সে পূরণ করতে পারবে না। তুমি তাকে ভুলে যাও। এই দেখো, আমার সবই আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি। তুমি আমার কাছে সুখে থাকবে, তোমার সমস্ত আবদারই আমি পূরণ করতে পারবো। আদিলা তখন ইমরানের হাত থেকে ফুলটা নিয়ে 2 হাত লম্বা করে। বুকে আসো ইমরান, আমি এমনই একজন লোক আমার লাইফ পার্টনার হিসেবে খুঁজতেছিলাম। ইমরান খুশি মনে আদিলাকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দেয়। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার শুভকে ছোট লোক বলার? আর আমি কার কাছে সুখে থাকবো না থাকবো সেটা তোর কাছে চিন্তা করতে হবে না। তুই আমার কে, আর আমি কি অবুঝ নাকি? আমি আমার ভালো মন্দ কিছুই বুঝি না, নিজের ভালো তো পাগলেও বোঝে। শোন, তোকে যদি আমার কোনো দিন আমার সামনে দেখি তাহলে তোর হাত পা ভেঙে গলায় ঝুলাই দেব। কাজটা তুমি একদমই ভালো করলে না। দেখে নিও, আমি তোমাদের দুজনকে কখনো একসাথে থাকতে দিব না। তোমাদের কখনো সুখের সংসার আমি করতে দিব না। যা যা, তুই যা পারিস তাই করিস, কখনো তুই আমাদের মাঝে ফাটল সৃষ্টি করতে পারবি না। তুই আমাদেরকে পৃথক করতে যদিও শুভ কখনো ভুল করে, দরকার পড়লে আমি তার কাছে ক্ষমা চাইবো, তবুও কখনো তাকে ছেড়ে দেব না। সেটা দেখা যাবে। এই বলে চলে যায়। আদিলা তখন আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়। কুত্তা, দেখছস তো আমি কাকে ভালোবাসি? আমাকে ভুল বুঝে এতদিন কেন কষ্ট দিলি, কেন কাঁদালি? যা, তোর সাথে ব্রেকআপ। আজ থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না, আমার সামনে কখনো আসবি না, আমার ফোন বা মেসেজ করবি না। এই বলে চলে যেতে লাগে। ঠিক আছে, ভালো থেকো, বাই। এই বলে পিছন দিক ফিরে চলে যেতে লাগি। তখনই আদিলা পিছন থেকে জড়িয়ে ধরে
পিঠে কিল ঘুষি দেয় আর কেঁদে কেঁদে বলে, আমাকে তোর কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না? আমি তোকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি, এটা প্রকাশ করেছি, এই জন্য আমাকে বারবার কষ্ট দিস। আমাকে ক্ষমা করে দাও। আমি আর আমার জানটাকে কখনো কষ্ট দিব না। তুমি তো একবার আমার বাসায় বলতে পারতে, তাহলে তো আর এত কষ্ট হতো না। বান্দর, তুই তোর বাসা কোথায় সেটা কি আমাকে বলেছিস যে তোর বাসায় আমি যাব? তুমিও তো বলনি। তুই বলিস নাই, তাই আমিও বলি নাই। যাই হোক, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না, যদিও তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো। কি বললি কুত্তা? আমি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো? যা, তুই আমার সাথে কোনো কথা বলবি না। এই বলে চলে যেতে লাগে। আমি অমনি আদিলাকে টান দিয়ে চারটো ট্যাগ করে দিই। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিয়ে আমার পিছিটার বুঝি অনেক অভিমান। এই যে দেখো, কান ধরছি, আর কখনো এমন কথা বলবো না। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারি একটা শর্তে। বলো, তোমার কি শর্ত? এখন থেকে দুপুর পর্যন্ত আমাকে জড়িয়ে ধরে বসে থাকবি আর আমাকে আদর করবি। 2, না হয় আমাকে এই সমস্ত পার্কগুলো নিয়ে ঘুরবি। এগুলো কি কোনো শর্ত হলো? আমি পারবো না। থ্যাঙ্কস, গুড বাই। এই বলে চলে যেতেই আমি আদিলের কোমর ধরে বুকের সাথে মিশিয়ে চারটো ট্যাগ করে দিই। আদিলা আমার ঠোঁটের পাগলের মতো সুস্থে থাকে। প্রায় 5-10 মিনিট হয়ে যায়, তবুও ছাড়ার কোনো নামগন্ধই নেই। তখন মায়া বলে উঠলো, এই মেরে ভাই আর বোন, তোরা কি ছাড়বি নাকি লিপ কিস করে শহীদ হয়ে যাবি? মায়ের কথায় আদিলা ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, দেখতেই আসছো তোর দুলাভাইয়ের সঙ্গে রোমান্স করছি, তো তোর চোখ বন্ধ করে রাখতে পারিস না? আমি একা বললাম তাই আমার দোষ হলো? হইছে, বলবি কেন? সময় হলে এমনিতেই ছেড়ে দিতাম। বোন, তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই, আমার ভুলে গেছে, আমার মাফ করিস। ভুল করবি কেন আর ক্ষমা চাইবি কেন? দেখ, কতগুলো মানুষ এদিকে তাকিয়ে আছে আর তোদের নিয়ে কী যেন বলছে, তাই বলছি। দেখ আদিলা, তার সাথে এতই রোমান্স করতে মন চাইলে তাহলে তোরা বিয়ে করে নে, রাত ভরে রোমান্স করতে পারবি। এভাবে রাস্তাঘাটে মানুষ খারাপ বলবে। মানুষ কে কি বললো তাতে আমার কোনো চাইও আসে না। আর কি বললি? বিয়ে? হ্যাঁ, আমরা অতি শীঘ্রই বিয়ে করব। তোর মনে চাই তাই করিস, এখন চল ক্লাসে যাই। তোরা যা, আমি আমার জানুটার সাথে আরও রোমান্স করব। আচ্ছা, তোরা থাকলে থাক, আমি গেলাম। অতপর তারা চলে যায়। তারা চলে যেতেই আমি বললাম, তুমি তাদের একা যেতে দিলে কেন? আমরা তাদের সাথে যেতাম। এখানে থেকে কি করব? এই 7 দিন অনেক কষ্টে কেটেছে আমার, তাই সারাদিন আজ তোমার সাথে থাকবো, তোমার সাথে সময় কাটাবো। প্লিজ তুমি না করো না। আচ্ছা, আমার পিচ্ছি বউ, তোমার যতক্ষণ মন চায় আমার সাথেই থাকো। তবে এখন কোথায় যাবে? আর সারাটা দিন তোমার হাত ধরে এই পার্কগুলোতে ঘুরবো। আচ্ছা চলো তাহলে। অতপর আমরা একে অপরের হাত ধরে পার্কে ঘুরতে লাগলাম, আর ভবিষ্যতে কি করব না করব তা নিয়ে নানান রকমের গল্প করতে লাগলাম। এভাবে বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করে বাড়ির দিকে ফিরতে যাব, তখনই আদিলা বলল, শুভ, ওই যে দেখো একটা ফুচকার দোকান। তাতে কি হয়েছে? না, কিছু না। আমি তখন আদিলাকে কোলে নিয়ে, আমার পরিটাকে রাগ করেছে আমার ওপর। আমার পরিটা রাগ করে যে একদম ভালো লাগে না, পেতনির মতো দেখা যায়। আমার পেতনিটার বুঝি ফুচকা খেতে মন চাইছে। আমি আজ নিজ হাতে আমার পরিটাকে ফুচকা খাওয়াবো। আমার কথা শুনে আদিলা আমার গালে ছোট্ট করে একটা কিস করে। এ কি করলে? কিস করলে কেন এখন? আমার জানোটা যে আমার মনের কথা বুঝে যায়। আমি ফুচকার দোকান দেখার সাথে সাথে এই জন্য তোমাকে বলেছিলাম যাতে তুমি নিজ হাতে আমাকে ফুচকা খাওয়াই দাও, আর সেটি তুমি আগেই বললে, তাই অগ্রিম একটা কিস দিলাম। অতপর আমি আদিলাকে কোলে নিয়ে ফুচকার দোকানে যাই। তবে চোখের ইশারায় ফুচকাওয়ালাকে কিছু একটা বললাম। ফুচকাওয়ালা একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা ম্যাডাম, আপনারা বেঞ্চে গিয়ে বসেন। এই মামা, 2 প্লেট ফুচকা দেন। অতপর আমরা বেঞ্চে বসতেই ফুচকাওয়ালা ফুচকা নিয়ে সামনে আসলো। আমি তখন প্লেট থেকে একটা ফুচকা নিয়ে আদিলার মুখের সামনে ধরি। আদিলা সেটি খেয়ে নেয়। অতপর আদিলা একটি নিয়ে আমার মুখের সামনে ধরে আর মনে মনে ভাবে, খাও চান্দু, বুঝবে মজা কত ধানে কত চাল, আমাকে পেতনি ডাকা। এই যে নেন আপনাদের ফুচকা। কি হলো আদিলা, কি ভাবছো? আমাকে আর খাওয়াবে না? জানো তোমার হাতের ফুচকা কত টেস্ট লাগে? আমার কথা শুনে আদিলার ধ্যান ভাঙে। একে একে সব খাওয়ালো। যখন আদিলা দেখলো যে আমি ফুচকাকে কোনো রিয়েক্ট করছি না, তখন আদিলা ফুচকাওয়ালার দিকে ইশারায় কি যেন বলে। ম্যাডাম, সবচেয়ে বেশি করে দিয়েছি। ফুচকাওয়ালার কথা শুনে আদিলা মন খারাপ করে ফেলে। সে তার প্ল্যানে সাকসেস হতে পারে নাই, এই জন্য। আমার জানুটার আবার কি হলো? প্ল্যানে সাকসেস হওয়া নাই, এই জন্য মন খারাপ বুঝি?
তুমি কি ভাবছো ফুচকায় ঝাল বেশি দিলে আমি খেতে পারবো না? আমি অনেক ঝাল খেতে পারি। আমি তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম যখন তুমি আমাকে পেট নিয়ে ডাকছিলে তার জন্য। ভেবেছিলাম তোমাকে বেশি ঝাল খাওয়ায় কষ্ট দিব, অতপর গল্পের নায়িকার মতো আমার গোলাপি ঠোঁটের ছোঁয়া দিয়ে তোমার ঝাল কমিয়ে দেব। একটাও পেলাম না, তার জন্য মন খারাপ। আচ্ছা আসো, তোমার একটা আশা পূরণ করি। এই বলে আমি আদিলাকে কাছে টেনে 4 ঠোঁট এক করে দেই। আর এদিক থেকে আমাদের সমস্ত রোমান্টিক মুহূর্তগুলো কেউ একজন ভিডিও রেকর্ড করে নেয়। আমি আদিলের কোমর ধরে টান দিয়ে আবার 4 ঠোঁট এক করে দেই। 4 মিনিট পর ছেড়ে দিয়ে, এবার খুশি তো? হুম। আদিলা, তুমি আমাকে কতটুকু ভালোবাসে জানি না, তবে তোমার সাথে যদি আমি বিয়ের আগে রুম ডেট করতে চাই, তুমি কি রাজি হবে? একবার কেন, 1000 বার তোমার সাথে বিয়ের আগেই রুম ডেট করতে রাজি আছি। এত ভালোবাসো আমাকে? ধরো আমি যদি তোমার সাথে রুম ডেট করার পর তোমাকে ছেড়ে দিই? তোমার প্রতি আমার সীমাহীন বিশ্বাস আছে যে তুমি আমাকে কখনোই ছেড়ে দিবে না। এই বিশ্বাস নিয়েই তোমার হাতটা ধরেছি আমি। ধরো আমি তোমার থেকে সুন্দরী কোনো মেয়ে পেয়ে তোমাকে ছেড়ে দিলাম, তখন তুমি কি করবে? সারা জীবনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাব। না আদিলা, এমন কথা বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কখনো তোমাকে ছেড়ে দেব না। মরার আগ পর্যন্ত তোমার এই হাত শক্ত করে ধরে রাখবো। এই বলে আদিলাকে বুকের সাথে জড়িয়ে নেই। কিছুক্ষণ পর আদিলা, চলো এবার বাসার দিকে যাওয়া যাক, সন্ধ্যা হয়ে আসছে। আগে তাহলে একটা পাপ্পি দাও। আমি আদিলার কপালে একটা পাপ্পি দেই। অতবার আমরা দুজনে আমাদের গন্তব্যে রওনা হই। আদিলা বাড়িতে এসে ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ পড়তে বসে। অতপর রাতে ডিনারের সময় আমরা সকলে একসাথে খেতে বসি। তখনই তার পিতা প্রশ্ন করে বসে, আদিলা, ছেলেটি কে? কি তার পরিচয়? কোন ছেলেটি বাবা? যার সাথে আজ সারাদিন ঘোরাফেরা করছো? ও, সে আমার ফ্রেন্ড। শুধুই কি ফ্রেন্ড? হুম। তাহলে এ বলে কি? মোবাইল থেকে আমাদের রোমান্টিক মুহূর্তের কিছু ফটো দেখায়। সরি বাবা, আমরা দুইজন দুজনকে ভালোবাসি, যদিও ছেলেটি গরিব। দেখো আদিলা, আমি ভালোভাবে তোমাকে বলছি, তুমি তাকে ভুলে যাও। আমি তোমাদের সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারবো না। আমার পক্ষে তাকে ভোলা সম্ভব নয়। আমি তাকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? তোর আজ থেকে কলেজ যা বন্ধ। 3 দিন পর আমার বন্ধু লন্ডন থেকে আসবে, তখন তার ছেলের সাথে তোকে বিয়ে দিব। তখন দেখব তোদের ভালোবাসা কই থাকে। এই বলে আদিলাকে একটা করে বন্ধ করে দেয়। এদিকে আমি আদিলাকে রাতে ফোন দিই, কিন্তু ফোন বন্ধ। আমি তার কথা চিন্তা করতে থাকি, আমার আদিলা কিছু হলো না তো, ফোন কেন চলছে না? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যাই। পরের দিন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি স্কুলে গিয়ে আদিলার জন্য অপেক্ষা করতে থাকি, কিন্তু অপেক্ষায় রয়ে যায়। আমার আদিলা আর আসে না, সে আসবেই বা কিভাবে? এদিকে আদিলা তার খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়। দেখতে দেখতে 2টা দিন চলে যায়। এতে আমি অনেকটাই ভেঙে পড়ি। আদিলার সাথে কথা হচ্ছে না, দেখাও হচ্ছে না বলে। অতপর আমি কোনো সন্ধান না পেয়ে আদিলার বান্ধবী মায়ার কাছে যাই। মায়া, তুমি কি আদিলের কোনো খবর জানো? সে কোথায়? না তো, 2 দিন ধরে ফোন করছি, তুলছেই না। আমার আর তার বাড়ি যাওয়ারও সুযোগ হচ্ছে না। আর তোমার শরীরে এই অবস্থা কেন? জীবনে দেখলাম 2টা পাগল। প্রথম আদিলার অবস্থা দেখলাম, এখন দেখছি তোমার। আল্লাহ না করুক, যদি তোমাদের মধ্যে কারো কিছু হয়ে যায়, তখন তোমাদের যে কি হবে। প্লিজ এগুলো বাদ দাও, আগে আমার আদিলের খবরটা আমাকে দাও প্লিজ। আমি তো তার খোঁজ জানি না, তবে চল দেখি তার বাসায় যাই। অতপর আদিলের বাসার দিকে রওনা দেওয়া হয়। অতপর কিছু দূর যাওয়ার পর মায়া বলল, তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে গিয়ে দেখছি। আচ্ছা। অতপর মায়ের ভিতরে গিয়ে আদিলের মাকে আদিলের কথা জিজ্ঞেস করতেই, আন্টি, আদিলা কোথায়? 3 দিন ধরে কলেজে যাচ্ছে না। ওকে তার পিতা ঘরে আটকে রাখছে। সে নাকি কোন গরিব ছেলেকে ভালোবাসে। আমরা সেটা মেনে নিব না, তাই তার পিতা ঘরে আটকে রাখছে। মা, তুমি তাকে একটু বোঝাও যে এগুলো ভালোবাসা না, আবেগ, যা দূর হয়ে গেলেই কষ্টের সাগরে পতিত হবে। আচ্ছা আন্টি, আমি তাকে বোঝাচ্ছি, চাবিটা দেন। তালা খুলে তাকে কোথাও নিয়ে যেও না, তাহলে কিন্তু তার বাবা আমাকে মেরেই ফেলবে। আচ্ছা আন্টি, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি তাকে কোথাও নিয়ে যাব না। অতপর আদিলের মা মায়ের কাছে চাবি দেয়। মায়ের চাবি নিয়ে তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পায় আদিলা উপর হয়ে শুয়ে আছে। তোরা যখন এতই একজন অন্যজনকে ভালোবাসিস, তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করে নে। একজন তো ঘরের মধ্যে বন্দি অবস্থা কষ্ট পাচ্ছে, আর একজন তো প্রায় আত্মরাই হয়ে গেছে।
হঠাৎ এমন কথা শুনে আদিলা চমকে ওঠে আর পিছনে তাকায়। মায়াকে দেখে শোয়া থেকে উঠে দৌড়ে জড়িয়ে ধরে কেঁদে দেয়। প্লিজ মায়া, তুই আমাকে এখান থেকে বের হওয়ার সুযোগ করে দে। আমি যা আর পারছি না। আব্বু কালই আমার বিয়ে ঠিক করেছে তার বন্ধুর ছেলের সাথে। তুই আমাকে নিয়ে যা, আমি শুভকে ছাড়া বাঁচবো না। মেয়ে মানুষ কীভাবে তোকে নিয়ে যাব? আর আন্টিকে তো কথা দিয়েছি, যা বলার তো শুভকে বল। তোর জন্য প্রায় পাগল হয়ে গেছে, বল। এই বলে ফোনটা এগিয়ে দেয়। আদিলা ফোনটা হাতে নিয়ে আমাকে ফোন দেয়। শুভ, তুমি আমাকে নিয়ে যাও। আমার বাবা আমাকে ঘরে আটকে রেখেছে, কালই আমার বিয়ে দিয়ে দেবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে আজ রাতেই নিয়ে যাবে, তা না হলে আমি আত্মহত্যা করব। তুমি এমন কথা বলো না আদিলা। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি ফোনটা মায়ের কাছে দাও। তোমার কাছে কি আদিলের রুমে চাবি দিছে নাকি তাদের কাছে রেখেছে? আমার কাছেই কেন? এক কাজ করো, তুমি চাবিটা কিছু ফটো নিয়ে আসো, বাকিটা আমি দেখছি। আচ্ছা। আদিলের কাছে ফোন দাও। বলো শুভ। তুমি আজ রেডি থেকো, আমরা পালাবো। আচ্ছা, আমি রেডি হয়ে তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা তাহলে ফোন রাখলাম। এই শোনো। বলো। উম্মুয়া। অতঃপর ফোন রেখে মায়া সেখান থেকে চলে আসে। রাতে আমি তাদের বাসার পিছনের পাইপ দিয়ে উঠে আদিলের রুমে ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকি। আদিলা আমাকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে থাকে। আদিলা, এখন এমন করো না। চুমু খাওয়ার অনেক সময় পাবে, এখন আমাদের বের হতে হবে, না হলে তোমার বাবা আমার কাছে ধরা খেয়ে যাব। তখন তোমাকে চিরজীবনের জন্য হারাতে হবে। তোমাকে আমি হারাতে পারবো না। ধুর, মজাটাই নষ্ট করে দিলে। তাহলে কিন্তু পরে এর সুদে আসলে নিব। আরে বাবা, তুমি যেভাবে মন চায় সেভাবেই নিও, সমস্যা নেই। এখন তো চলো। অতবার আমরা রাতে একটা বাসে উঠে পড়ি আর বাস আমাদের চট্টগ্রামে নামিয়ে দেয়। এখন একটা বাসা ভাড়া নিতে হবে আর আমাদের বিয়ে করে ফেলতে হবে। আচ্ছা চলো, আগে বিয়ের কাজটা সেরে ফেলি, পরে বাসা খুঁজবো। চলো। অতবার আমরা একটা কাজে অফিসে গিয়ে বিয়ে করে নিই। অতবার একটা বাসা খুঁজতে থাকি। কিছুক্ষণ পর একটা বাসা খুঁজে পেয়ে যাই আমরা। তারপর বাসার রুম গোছাতে গোছাতে রাত হয়ে যায়। পরে আমরা ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আদিলা আয়নার সামনে বসে পড়ে। কি করছো এখন? আমার জানুটার জন্য সাজতেছি। তুমি তো এমনিতেই সুন্দর। তা বললে কি আর হয়? আজ না আমাদের বাসর রাত। এখন ওগুলো বাদ দাও। সারাদিন আমাদের উপর অনেক পরিশ্রম গেছে, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি এখন ঘুমালাম। চিন্তা করো না, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত ক্লান্তি দূর করে দেব। এই বলে আদিলা আমার কাছে এসে আমার বুকের উপর শুয়ে পড়ে। আমার দুই ঠোঁট তার দখলে নিয়ে নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দেয় আদিলা। শুভ, এখন তো আমাদের আর কোনো চিন্তা নাই। আমরা সারা জীবন সুখ দুঃখ ভাগ করে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো। তবে তুমি এখন একটা চাকরি দেখো। আমার কাছে যে টাকা আছে তা দিয়ে কিছুদিন চলে যাবে। যদি তোমার একটা চাকরি হয় তাহলে আমাদের সুখ শান্তি দেখে কে? আচ্ছা, কাল সকালে চাকরির খোঁজে বের হবো, এখন ঘুমাও। কি বললা? আজ আমাদের বাসর রাত, এত তাড়াতাড়ি কেন? আমি তোমাকে আদর করব, তারপর না হয় ঘুম। তো যখন আদর করবে তো দেরি করছো কেন? তখন আদিলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসার অতল সাগরে সাঁতার কাটতে থাকে। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে চাকরির খোঁজে যাই, কিন্তু সারাদিন ঘোরাফেরা করেও কোথাও চাকরি পাই না। আমি এভাবে কিছুদিন ঘোরাফেরা করার পর চাকরিটাও হয়ে যায়। তখন থেকে আমাদের সংসার সুখে শান্তিতে ভরে ওঠে। 1 বছর পরে আমাদের কোল আলোকিত করে একটি ছেলে সন্তান হয়। তার নাম রাখি আদনান। তখনই তানজিলা বলে ওঠে, ভাইয়া, তোমার গল্প শুনে মনে হলো তোমাদের সংসার সুখে ভরপুর ছিল। তো পৃথক হওয়ার কারণ কি? আমি আবার বলতে শুরু করি। যখন আমাদের আদনানের 1 বছর হয়, তখন আমি যে অফিসে কাজ করতাম তার মালিক একদিন আমাকে ডেকে বলে 10 দিনের জন্য কক্সবাজার ঘুরতে যাবে 10 জন লোক নিয়ে। তখন আমি বাসায় এসে আদিলাকে ঘুরতে যাওয়ার কথা বলি। সে আমাকে যেতে বলে। সে তো আর জানতো না আমার এই ঘুরতে যাওয়ার তার ভালোবাসার মধ্যে কাল হয়ে দাঁড়াবে। পরের দিন আমি আমার জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে বসি। একে একে সবাই গাড়িতে ওঠে, কিন্তু একটা সিট আমার পাশে খালি থাকে। কিছুক্ষণ পর একটা সুন্দরী মেয়ে এসে আমার পাশের সিটে বসে পড়ে, কিন্তু আমি সেই মেয়েটিকে কখনো আমাদের অফিসে দেখিনি। অতবার ড্রাইভার গাড়ি চালানো শুরু করে দেয়। আমি একবার তাকে আর চোখ ফেরাতে পারি না। মেয়েটি আমার আদিলার থেকে বহুগুণে সুন্দরী বলে। এই যে মিস্টার, এভাবে তাকিয়ে থাকবেন না, প্রেমে পড়ে যাবেন। এই বলে মেয়েটি খিলখিল করে হাসতে থাকে। মেয়েটির কথায় আমি লজ্জা পাই, তাই মাথা নিচু করে ফেলি। কিছুক্ষণ পর, এই যে মিস্টার শুভ, তখন তো খুব মজা নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন, এখন একটা কথাও বলছেন না যে? আমি চুপ। কথা বলবেন না, আমার প্রেমে পড়ে যাবেন বলে। আপনি বিবাহিত সেটা আমি জানি, সমস্যা নাই। না, এমনি কথা বলছিলাম না। তো আপনি কে? আপনাকে তো কোনোদিন দেখিনি আমাদের অফিসে।
আমি কে সেটা আস্তে আস্তে জেনে যাবেন। তবে এতটুকু জেনে রাখেন, আমার নাম তানিয়া। আমি আপনাদেরই অফিসে কাজ করি। সেটা বাড়ি থেকে কিছু সমস্যার কারণে আসতে পারি না। পরে আমরা আরও কিছুক্ষণ গল্প করে একদম ঘনিষ্ঠ হয়ে যাই। কিছুক্ষণ পর তানিয়া বলল, শুভ, আমার খুব ঘুম পাচ্ছে। আমি কি তোমার কাঁধে মাথা রাখতে পারি? রাখো, সমস্যা নেই। অতঃপর তানিয়া আমার কাঁধে মাথা রাখে, আর আমি তানিয়ার গোলাপের মতো ঠোঁটের দিকে তাকিয়ে থাকি। তাকিয়ে থাকতে থাকতে কখন যে আমি তার ঠোঁটের প্রতি আকৃষ্ট হয়ে যাই আমি বুঝতেই পারি না। হঠাৎ করে আমি তানিয়ার ঠোঁটে আলতো করে একটা কিস দিয়ে বসি। এতে তানিয়ার ঘুম ভেঙে যায়। তুমি এটা কি করলে শুভ? তুমি না বিবাহিত? সরি, বুঝতে পারিনি। তোমার এই মিষ্টি ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে কিস করে ফেলেছি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আমি মনে মনে চিন্তা করতে থাকি, এটা আমি কি করলাম? কেন আমি তানিয়াকে কিস করলাম? আমি কি তানিয়ার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? এই যে মিস্টার, মন খারাপ হয়ে গেছে। আমি এগুলো বুঝি। এই বয়সে একটু একটু এরকম হবেই, তাতে মন খারাপ করার কি আছে? আমি লজ্জামাখা মুখে তানিয়ার দিকে তাকাতেই তানিয়া আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। 5 মিনিট পর ছেড়ে দিয়ে তানিয়া হাঁপাতে হাঁপাতে বলে, কেমন দিলাম? তখন চুরি করে আমার ঠোঁটে কিস করছো, এখন প্রকাশ্যে দিয়ে দিলাম, যাতে আমারে কিস করলে আর চুরি করে না করো। আমি কোনো কথা বলতে পারি না। তানিয়ার ব্যবহারে যেন আমি বাকশক্তি হারিয়ে ফেলেছি। এই শুভ, কথা বলছো না কেন? আবার দিতে হবে নাকি? না না, তানিয়া একটা কথা বলবো? বলো, কি বলবে? তখন আমি না হয় তোমার মায়ের পরে তোমাকে কিস করেছিলাম, কিন্তু তুমি আমাকে কিস করলে কেন? তুমি তো জানো আমি বিবাহিত। হুম, জানতাম। কিন্তু আমি তোমাকে কেন কিস করেছি তা তুমি আজকেই জানতে পারবে। অতপর আমরা আরও কিছু কথা বলে আমাদের গন্তব্যে পৌঁছি। আমি দেখতে পাই তানিয়া আমার রুমটার পাশেই পড়েছে। কক্সবাজারে আমরা 10 দিন থাকি। এই 10 দিনে আমি আদিলাকে বলে গিয়ে তানিয়াকে ভালোবাসতে শুরু করি। এই তো সেদিনের ঘটনা। এই তানিয়া, তুমি শুধু আমাকে কিসই করতে দাও, আর কিছু দাও না। কখন তোমার ভালোবাসা পাবো আমি? শুভ, তোমাকে তো বলছি আমি সতীনের সংসার করতে পারবো না। এই হয় তুমি তোমার বউকে ভুলে যাও, না হয় আমাকে ভুলে যাও। যেদিন তুমি তোমার বউকে তোমার জীবন থেকে তাড়াতে পারবে, সেদিন আমি তোমাকে আমার পরিপূর্ণ ভালোবাসা দিব। আচ্ছা, তাহলে বাড়ি গিয়ে আদিলাকে তাড়িয়ে দেবো, তখন তোমার ভালোবাসা আমাকে দিবে তো? হুম, দেব। আচ্ছা চলো, আমাদের গাড়ি এখন চলে যাবে। হুম, চলো। পরে আমরা এখান থেকে চলে যাই। অতঃপর আমরা বাড়িতে চলে যাই। আমি বাড়িতে আসতে আদিল আমাকে জড়িয়ে ধরে শাড়ি আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দেয়। এত ঢং দেখাতে হবে না, বাসায় ফ্যান আছে। তুমি এমন কথা কেন বলছো শুভ? তোমার শরীর খারাপ? তোমার এত আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি শিশু না, সব কিছু বুঝি। যাও সামন থেকে, তুমি তোমার কাজ করো। আমার দমক শুনে আদিলা সেখান থেকে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। এভাবে প্রত্যেকটা দিন কোনো না কোনো বিষয় নিয়ে আদিলের সাথে ঝগড়া করতে থাকে। একদিনের ঘটনায় আদিলা আমার এমন বিহেভ করা সহ্য করতে পারে না। রাতের বেলা আদিলা আমার পা জড়িয়ে ধরে। কেন তুমি এমন করছো আমার সাথে? যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে বলো। তার জন্য আমাকে এভাবে কষ্ট দিও না। আমি তোমার কষ্ট দেওয়া সহ্য করতে পারি না। তুমি আমার সাথে এমন বিহেভস করছো কেন? তোকে এখন আর আমার ভালো লাগে না, তোকে আর আমার জীবনে চাই না। না শুভ, এমন করো না। আমাদের আদনানের মুখের দিকে তাকিয়ে হলেও আমার প্রতি রহম করো। চুপ শালি, তোকে এখন আমার ভালো লাগে না বলছি না? তোকে এত কষ্ট দিচ্ছি, তুই যাস না কেন? চলে যা তুই। আদিল আমার পা ধরে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোমার পায়ের নিচে একটু জায়গা দাও। চুপ, একদম চুপ। তখন আমার মোবাইলে কল আসে। হ্যালো জানু, কি করছো? এই তো জানো, তোমার কথাই চিন্তা করতেছিলাম। তুমি আমাকে ভালোবাসা দিবে না? আমি কি বলছি জানো, তোমার মনে নেই? এদিকে আদিল এসে আমার পা ধরে বলে, এমন করো না শুভ। তোমার চাহিদা পূরণ করতে হলে আমার সাথে করো। আমি তোমার বউ, তুমি যখন চাইবে আমি তখনই রাজি। তবুও এমন করো না। আমি থাকতে কখনো তোমাকে অন্যজনের সাথে দেখতে পারবো না। তুমি আমাকে মেরে ফেলো শুভ। তুই ভালো কথাই মনে করে দিলি, তুই না থাকলে তোর কোনো সমস্যা নেই। এই বলে আমি আদিলার চোট ধরে মাঝরাতে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা লাগিয়ে দিই। এদিকে শুভ, জানো কি করছো তুমি? এই তো জানু, ভেজালটা দূর করলাম। এখন বলো, কখন আমাকে ভালোবাসা দেবে? কাল সকালে হোটেলে চলে এসো। পরের দিন আমি তানিয়া দেওয়ার ঠিকানায় গিয়ে দেখতে পাই তানিয়া একটি ছেলের সাথে একই বিছানায় শুয়েছে। তানিয়া আমাকে দেখা মাত্র ছেলেকে বলল, জানো, দেখো, আমার আরেকজনও এসে গেছে। তুমি থাকো, আমি আর তার সাথে কথা বলে আসছি। ছি তানিয়া ছি, তুমি এত নিকৃষ্ট, আমি জানতাম না। তুই কি নিজেই ভালো? আমি না হয় আমার স্বামীর সাথে শুয়েছি,
আর এটা বৈধ। আর তুই কি করতে আসছিস অন্যের সাথে? ছি! তোর মতো খারাপ কোনো ছেলে এই জগতে আছে কিনা আমার জানা নেই। যে তোকে পাগলের মতো ভালোবেসে এসেছে তাকে তুই ঠকালি। আমিও ঠিক এটাই চাইছিলাম। আমি তোদের দুজনের সুখে থাকায় দেখতে পারছিলাম না। আমি একটা জিনিস ভেবে পাই না যে স্বর্ণের প্লেটে ভাত খেয়েও বড় হয়েছে, সে কত ভালোবাসলে তোর মতো গরিব একটা ছেলের হাত ধরে চলে আসতে পারে। জানিস, তোকে সে অন্ধের মতো বিশ্বাস করে। তোদের সম্পর্ক নষ্ট করার জন্য আমি অনেক চেষ্টা করেছি। আদিলাকে তোর নামে মিথ্যা ফেক ভিডিও তৈরি করে দিয়েছিলাম যাতে আদিলা দেখে তোর সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। কিন্তু সে তোকে এতটাই অন্ধের মতো বিশ্বাস করে, কখনোই এই বিষয় নিয়ে তোকে কিছু বলেনি। তার মনে পুরোপুরি বিশ্বাস ছিল যে তুই কখনো এরকম করবি না। যখন আমার সমস্ত প্ল্যানে আদিলার কাছে ব্যর্থ হয়, তখন আমি তোকে আমার প্রেমের ফাঁদে ফেলানোর চেষ্টা করি, আর তুই আমার ফাঁদে পা দিস। কেন এভাবে আমাদেরকে আলাদা করলে? আমাকে তোমার ভালোবাসার মায়ে ফেলে কি অপরাধ করেছিলাম, কি ক্ষতি করেছিলাম, যার জন্য আমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে? শুধু তোর জন্য আমি 3টা বছর জেল খেটেছি। আমাকে জেলে আমার বাবা পর্যন্ত দেখতে আসেনি, শুধু তোর কারণে। আর দেখ তো, একে চিনতে পারিস কিনা? বিছানার উপর শুয়ে থাকা ছেলেটাকে দেখে আমি এতক্ষণ তার দিকে খেয়াল করি নাই, ফলে চিনতে পারি নাই। আমি তার দিকে তাকাতে চমকে উঠি। তুমি ইমরান না? আমি ইমরান, যাকে তোর বউ কলেজে সবার সামনে আমাকে থাপ্পড় দিয়েছিল। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম তোদের কখনো সুখে থাকতে দিব না, কিন্তু সেটি আমার পক্ষে একা করা সম্ভব ছিল না। কিন্তু যখন আমি জানতে পারি তুই তানিয়াকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিস, এতে তানিয়া তো শত্রু হয়েছে। আর আমি এই সুযোগে তানিয়াকে তোদের কথা বলি। তানিয়া তোদের পৃথক করতে রাজি হয়ে যায়, আর তাতে আমি তানিয়াকে জেল থেকে ছাড়িয়ে এনে বিয়ে করে নেই। আর তোদের কিভাবে পৃথক করা যায় সেই নিয়ে ভাবতে থাকি। আমি তো কখনো তানিয়াকে আগে দেখিনি, আর তাকে কখন পুলিশ দিয়ে ধরিয়ে দিলাম? মনে কর, একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আয়। আমি এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটি মেয়েলি কণ্ঠে চিৎকারের আওয়াজ ভেসে আসলো, বাঁচাও বাঁচাও করে। আমি সামনে তাকে দেখি একটা মেয়েকে 3জনে টেনে নিয়ে যাচ্ছে। আমি তখন তাদেরকে মেরে মেয়েটিকে তাদের হাত থেকে বাঁচাই, অতবার পুলিশ দিয়ে আমি তাদের 3জনকে ধরিয়ে দিই। পুলিশ তখন তাদেরকে মারধর করে। তখন তারা বলে দেয় যে তাদের এই মেয়েটিকে কিডন্যাপ করার জন্য একজন বলেছিল। এবার বাস্তবে আসেন। শালা হারামজাদারা আমার কথা বলে দেয়, তখন পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। কারণ আমি বিদেশি সুন্দরী মেয়ে পাচার করে কোটি কোটি টাকা কামাই করতাম। আর এটা আমার বাবাও জানতো। সেই জন্য বাবা আমাকে একবারও জেলে দেখতে আসেনি। শুধু তোর জন্য। তোর জন্য আমার কত টাকা ক্ষতি হয়েছে, এগুলো প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এত কিছু করেছি। আরও করব। তোকে বেঁচে থাকতে দেব না, তোকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। এদিকে তখনই আমার মোবাইলে একটা মেসেজ আসে। আমি মেসেজ দেখে চমকে যাই। আমি কিছুই বুঝতে পারি না। পাই হারামজাদা, তুই আমার খেয়ে আমার পরে আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করিস? তুই থাক, আমি পুলিশ পাঠাচ্ছি। তোকে আমার মেয়েকে ধর্ষণ করার ইচ্ছা তোর বের করছি। এই বলে তার মোবাইল একটা ভিডিও চালু করে, যেখানে দেখতে পাই আমি তানিয়াকে দর্শন করার চেষ্টা করছি। কিরে, মেসেজ দেখে অবাক হচ্ছিস? অবাক হওয়ার কিছু নেই। আমি এই ভিডিওটা বাবাকে দিয়েছি, অন্য একটা নাম্বারে। কারণ বাবা তোকে অনেক বিশ্বাস করত। একটা কথা মনে রাখিস, বিপদ যখন আসে তখন সব জায়গায় আসে। সেদিন বাসে তোকে বলেছিলাম না আমার পরিচয় আস্তে আস্তে জেনে যাবি? এখন তোকে পরিচয়টা দিলাম। আর সেই ট্যুরের ব্যবস্থার কথা আমি বাবাকে বলেছিলাম, যাতে তোকে ফাঁসাতে পারি। বাবা প্রথমে রাজি ছিল না। যখন আমি বলি যদি তুমি ট্যুরের ব্যবস্থা করো তাহলে সমস্ত খারাপ কাজ আমি ছেড়ে দিব, তখন বাবা রাজি হয়। আর শোন, এখনো তোর কিছু সময় হাতে আছে। তোর ছেলেকে বাঁচা। বাবা পুলিশ তোর ছেলের কাছেই পাঠাইছে, কারণ তুই তোর ছেলেকে ভীষণ ভালোবাসিস। তাকে ধরলে তুই এমনিতেই থানায় যাবি। তানিয়ার কথা শুনে আমি দৌড়ে বাড়ি চলে যাই। সেখানে কাজের বুয়ার থেকে তার ছেলেকে নিয়ে আসতে যাব, তখনই সামনে টেবিলের উপর একটা কাগজে দেখতে পাই। আমি এক হাতে সেটি নিয়ে পড়তে থাকি। আমার প্রিয় শুভ, আমি তোমাকে কতটুকু ভালোবেসেছিলাম জানি না, কিন্তু বিশ্বাস করো, যখন কেউ তোমার নামে আমার কাছে খারাপ ভিডিও পাঠায় তো সেগুলো কখনো বিশ্বাস করতাম না। আমি জানতাম কখনো তুমি এমন করতে পারো না, তাই আমি সেগুলো মিথ্যে বলে আগুন লাগিয়ে দিতাম, কখনো তোমাকে বুঝতে দিতাম না। শুভ, তোমার প্রতি আমার মনে কতটা বিশ্বাস পোষণ করেছিলাম তা হয়তো কোনো মেয়ে তার অন্তরে পোষণ করতে পারবে না।
তুমি গরিব থাকার সত্ত্বেও আমি সেদিন তোমার হাত ধরে পালিয়ে এসেছিলাম, শুধু এই আশায় তুমি আমাকে সারা জীবন ভালোবেসে আমাকে আদর দিয়ে আগলে রাখবে, আমাকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু কখনো ভাবি নাই যে তুমি আমাকে এভাবে মাঝ রাস্তায় একা ফেলে চলে যাবে। আমি জানি না তুমি কোনো মেয়ের প্রেমে পড়ে আমাকে তাড়িয়ে দিলে, আমার কত কষ্ট দিলে। একদিন তুমি বুঝবে শুভ, সে মেয়েটি আমার থেকে কখনোই তোমাকে বেশি ভালোবাসতে পারবে না। সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবে, সেদিন তুমি আর আমাকে পাবে না, কারণ আমি তখন আকাশের তারা হয়ে যাব, চলে যাব না ফেরার দেশে। আমার ছেলেটাকে তুমি দেখে রেখে তাকে কখনোই মায়ের অভাব বুঝতে দিও না, তাকে কখনো কষ্ট দিও না, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। শেষ একটা কথা রাখো, টেবিলের উপরে বইয়ের নিচে কিছু টাকা রাখা আছে, যা আমি টিউশনি করিয়ে পেতাম। সেই টাকাগুলো জমা করে রেখেছিলাম যদি কোনো কাজে লাগে এই জন্য, কিন্তু সেটি তো আর এই জীবনে হলো না, তাই সেই টাকাগুলো তোমাকে দিয়ে গেলাম। তুমি টাকাগুলো আমার আদনানের পেছনে খরচ করিও, খারাপ কাজে খরচ করিও না। পরিশেষে একটা কথাই বলতে চাই শুভ, ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। ইতি অভাগা মেয়ে আদিলা। আমি কাগজে লেখাগুলো পড়ে অজরে কাঁদতে থাকি আর বলি, কেন তুই চলে গেলি? ফিরে আয়, দেখ শুভ তোর জীবনে ফিরে এসেছে। আদিলা আর আসে না, আসবে না বা কীভাবে? সে যে তখন চলে গেছে। এসে বলে আমি কান্না করতে থাকি। তখনই আমার কানে একটা পুলিশের গাড়ির আওয়াজ আসে। আমি কান্না বন্ধ করে জানালা দিয়ে তাকাতেই দেখতে পাই পুলিশ আমার বাড়ির দিকে আসতেছে। আমি তখন আমার ছেলে আদনানকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই। এবার বাস্তব জীবন। আমি সেখান থেকে পালিয়ে এসে আমি শহরে আশ্রয় নেই, আর আদিলের দেওয়া টাকা দিয়ে একটা রিক্সা ক্রয় করে সেটি দিয়ে আমার জীবনযাপন করতাম আর আদিলাকে খুঁজে বেড়াতাম। খুঁজতে খুঁজতে আমার জীবনে 5টা বছর অতিবাহিত হয়ে যায়। হঠাৎ একদিন রাস্তায় রিক্সা চালাচ্ছি, তখনই মাথা করে সেন্সলেস হয়ে যায়। তখন আমার জ্ঞান ফিরে, তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। পরে ডাক্তারের কাছে শুনতে পাই আমাকে মরণব্যাধি ক্যান্সার নামক রোগটা আক্রান্ত করেছে। ডাক্তার সেদিন বলেছিল আমি মাত্র অল্প কয়েকটা দিন বাঁচব। যখন ডাক্তারের মুখে এই কথা শুনি, তখন আমার মনে শুধু আদনানের জন্য চিন্তা হতে থাকে। যদি আমার কিছু হয়ে যায় তো আদনান থাকবে কার কাছে, কী খেয়ে বেঁচে থাকবে? তাই প্রত্যেক দিন রাতে আদনানকে জড়িয়ে কান্না করতাম। আর কি বলতাম জানো তানজিলা? যেদিন আদিলাকে পেয়েছি সেদিন যে কত খুশি হয়েছিলাম তা হয়তো বলে প্রকাশ করতে পারবো না। আমি সেদিন আমার করা অপরাধের ক্ষমা আদিলের কাছে চেয়ে নিতাম, কিন্তু বারবার বিবেকটাই বাধা দিছে আর বলেছে তুই কোন মুখে তার কাছে ক্ষমা চাইতে চাস? তুই সারা জীবন তাকে কষ্ট দিয়েলি, আবারও কি তাকে কষ্ট দিতে চাস? তুই আর বাঁচবি কয়দিন যদি তার কাছে ক্ষমা চাইতে চাস? আর সে যদি ক্ষমা করে আপন করে নেয়, তখন কি সে পারবে তোর মৃত্যু সহ্য করতে? তা কখনোই পারবে না। তাই আমি আর আদিলকে কষ্ট দিতে চাইনি, এই জন্য তার কাছে আমি মাফও চাইনি। তার মানে ঘটনার মূল কারণ হলাম আমি, আমার জন্যই তোমাদের এই অবস্থা। আমি তোমাকে এভাবে মরতে দিব না। আমি সমস্ত ঘটনা ম্যাডামকে বলবো। না তানজিলা, তুমি বলবে না, আমার কসম তোমার ওপর। না ভাইয়া, আমি তোমাকে মরতে দেব না, আমি বলবোই। তার মানে তুমি চাচ্ছ আমি তোমাদের জীবন থেকে সরে যাই? যদি এটা না চেয়ে থাকো তাহলে আর এই কথাগুলো আদিলাকে বলবে না, কথা দাও। তানজিলা শেষে হার মেনে নেয়। আমি ওকে 3 দিন পর কিছুটা মানসিকভাবে সুস্থ হয়ে তানজিলার সাথে অফিসে যাই। অফিসে যাওয়া মাত্রই ঠাস ঠাস করে গালে থাপড় পড়ল। এই কয়দিন কই ছিলি? তোর কাজ কি তোর বাপে এসে করবে? দেখ তো অফিসের কি অবস্থা হয়েছে, এক হাঁটু ময়লা জমেছে। আমি গালে হাত দিয়ে সেখান থেকে চলে এসে ঝাড়ু হাতে নিয়ে কাজ করতে থাকি। এদিকে আমার বলা ঘটনাগুলো তানজিলা আদিলাকে বলতে চেয়েছিল, কিন্তু যখন সে আমাকে চড় মারতে দেখে তখন সে আর বলার জন্য ইচ্ছে পোষণ করে না। কাকে বলবে সে? যে তারে আঘাত করে কষ্ট দেয় তাকে বলেই কী লাভ হবে? তার মনে তো কোনো ভালোবাসা নেই, আছে শুধু প্রতিশোধের আগুন। আমি কাজ করতে থাকি, তখনই ছোট দুটি হাত পিছন থেকে জড়িয়ে ধরে। কই ছিলে আব্বু এতদিন? আমি আম্মুর সাথে কথা বলি, তুমি এই জন্য আমার উপর রাগ করেছ? সেই জন্য তুমি আমাকে আদর করো না। আমি আর আম্মুর সাথে কখনো কথা বলবো না। আমি পিছিয়ে আদনানের অভিমানের কথা শুনে তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলি, না বাবা, এমন কোনো কথা বলে না। আমি তোমার প্রতি রাগ করি নাই। তুমি তোমার আম্মুর সাথে কথা বলো দেখে আমি আরও অনেক খুশি হয়েছি। এখন থেকে তো শুধু তোমাকে তোমার আম্মুর সাথেই থাকতে হবে, কথা বলতে হবে। আমি তো আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। বাবা, তুমি কোথায় যাবে? তুমি যদি একদিনের জন্য কোথাও যাও তাহলে আমিও চলে যাব অনেক দূরে। আদনানের কথা শুনে শক্ত হয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকি আমি। এদিকে পিছিয়ে আদনান বলেই যাচ্ছে, বাবা, তুমি কোথায় যাবে?
বলো বাবা, বলো। আমি কিছুক্ষণ পর কান্না থামিয়ে, আব্বু তুমি তোমার আম্মুর কাছে যাও, এখানে দেখলে বকা দেবে। আদনান কান্না করে তার মায়ের কাছে চলে যেতেই, বাবা, তুমি কান্না করছো কেন? কে মেরেছে বলো? আর স্কুল থেকে কখন আসলে? আমি স্কুল থেকে এই মাত্র আসলাম। আমার বন্ধু বলেছে আজকে নাকি আব্বুকে অফিসে আসতে দেখেছে, তাই আব্বুকে দেখার জন্য স্কুল থেকে এসে পড়েছি। অতবার পিছিয়ে আদনান তার মায়ের গলা ধরে, আম্মু, আব্বু এখন আমার সাথে এমন করে কেন? একটুও আদর করে না। জানো মা, আব্বু আজও আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল আব্বু নাকি আমাদের কাছে আর থাকবে না। মা, কোথায় যাবে আব্বু? বলো মা, বলো, কোথায় যাবে? আব্বু বারবার এমন কথা কেন বলে বলো মা? আম্মু, আব্বু যদি একদিনের জন্য কোথাও যায় এবার, তাহলে আমি কখনো তোমার সাথে কথা বলবো না। আদিলা পিছিয়ে আদনানের কথা শুনে ভাবতে থাকে, কেন শুভ এমন কথা বলে? আমি তাকে কষ্ট দিছি বলে সে কি আবার আমাকে ছেড়ে চলে যাবে? আমি কি আবার আমার ভালোবাসার মানুষটিকে হারাবো? না, এ হতে পারে না। তাকে আবার হারাতে পারবো না। তোমার আব্বু কোথাও যাবে না, আমি কোথাও তাকে যেতে দিব না। সত্যি আব্বু কোথাও যাবে না? হুম, সত্যি কোথাও যাবে না। তুমি এবার স্কুলে চলে যাও। আচ্ছা। এই বলে সে আবার স্কুলে চলে যায়। এদিকে আদিলা পিয়নকে দিয়ে আমাকে তার কেবিনে ডাকে, ম্যাডাম আসবো? হুম, আসো, চেয়ারে বসো। সরি ম্যাডাম, এই চরিত্রহীন চেয়ারে বসলে চেয়ার অপবিত্র হয়ে যাবে। মেজাজ গরম করিস না, তোকে বসতে বলছি, বস। অতবার আমি একটা চেটে না দিলে সামনে বসি। তোকে কিছু প্রশ্ন করব, তার সঠিক উত্তর দিবি। যদি না দে? জানে তুই এই কথাই বলবি। যদি তুই তোর সন্তানের ভালো চাস, তোর ঠিকই উত্তর দিবি। সন্তানকে তোর এত কিছু শুনতে চাইনি আমি। আচ্ছা বলেন। তুই বারবার আদনানকে বলিস তুই আর আমাদের কাছে থাকবি না। তো কোথায় যাবি না কি? নতুন কাউকে পেয়েছিস যা আমাকে দেওয়ার তোর সাইনের কথা ভুলে গেছিস? ম্যাডাম আমি কিছুই বলি নাই, আবার নতুন কাউকে? এই বলে আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু হাসি আসছে না। হাসলি কেন? আমি হাসার কিছু বলছি? তোর তোর চরিত্রই এইরকম। জানিনি তো আর, বলেই কি লাভ? কী জন্য ডেকেছেন সেটা বলেন। আচ্ছা, তুই আদনানকে এমন কথা কেন বলস যে তুই আর আমাদের কাছে থাকবি না? বল, কই যাবি তুই? চলে যাবে কোচিন দেশে, যেখান থেকে আপনি আর আমাকে গাধার মতো কাজও করাতে পারবেন না, বা সেখান থেকে আর আমাকে নিয়ে আসতে পারবেন না, কারণ সেখানে আপনার কোনো ক্ষমতাই থাকবে না। আরেকটা কথা, তোকে যে আমি এত কষ্ট দিই, এত অপমান করি, তবুও তুই এখান থেকে যাস না কেন? নাকি সাইন করার সেই পেপারের ভয়ে? না ম্যাডাম, আমি এই জন্যই থাকি, যে মেয়ে আমাকে একটু ব্যথা সহ্য করতে পারতো না, সে মেয়ে যখন আমার একটা অপরাধের কারণে গাধার মতো কাজ করে তাকে কষ্টের প্রতিশোধ নিতে চায়, তাহলে আমি কেন পারবো না তার দিয়ে কষ্ট সহ্য করতে, তার একটু আনন্দের কারণ হতে? আমি তো জীবনে কখনো তার মুখে হাসি ফোটাতে পারিনি, শুধু তাকে কষ্ট দিয়ে এসেছি। এখন সে আমাকে কষ্ট দিলে আমার জীবন তো লাশ দেখে যদি একটু আনন্দ পায়, খুশি হয়, তাই আমি তার দিয়ে কষ্টগুলো সহ্য করি। আমার বলা কথাগুলো যেন দিলে কলিজায় গিয়ে লাগে। আসলেই তো, তাকে আমি গাধার মতো কাজ করাই। হয়তো সে একটা ভুল করেছে, তার জন্য কিভাবে আমি তাকে এত কষ্ট দিলাম? আমি এত খারাপ কি করে হলাম? যাকে জীবনের থেকে বেশি ভালোবাসি তাকে কি করে এত কষ্ট আমি দিতে পারলাম? এই বিরাট অফিসটার জন্যই কি আমার অন্তরে অহংকার জমে গেছে? এর জন্যই আমার জানটাকে কষ্ট দিলাম। আমি এই অফিস আর আমার কাছে রাখবো না। আমার জানোটাকে লিখে দিয়ে আমি তার থেকে আজ মাপ চেয়ে নেব। তাকে আজই আপন করে নেব। আমার জানটাকে আর কষ্ট দিব না। হঠাৎ আদিলা ব্যবহারে পরিবর্তন হয়ে যায়, সেটি আমি খেয়াল করলাম। এমন রহস্যজনক কথা তুমি কোথায় শিখলে শুভ? তুমি তো এমন ছিলে না। সত্যি করে বলো, তুমি কোথায় যাবে? বলো শুভ, বলো। চুপ করে থেকো না, বলো শুভ। আমি তখন বুঝতে পারি যে আদিলা এখন আর বসের রূপে নেই। মুহূর্তের মধ্যেই আমার জান আদিলার রূপ তার মধ্যে এসে গেছে। কিন্তু আমি সেটা চাই না যে আদিলা আবার আমার জীবনে ফিরে আসুক, চাই না তাকে আর কষ্ট দিতে, কারণ আমি যে আর কয়েকটা দিনের অতিথি মাত্র। আমি তাই বিষয়টি পরিবর্তন করার জন্য, ম্যাডাম আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি, এখন আমার কাজ করতে হবে, নয়তো বিনা দোষে থাপ্পড় খেতে হবে। আমি চললাম। এই বলে আমি আবার কাজে যাই। আদিলা তখন, প্লিজ শুভ, তুমি এখান থেকে যেও না, বলে যাও তুমি কোথায় যাবে। আমি তোমাকে কোথাও যেতে দিব না। পরের দিন আদিলা সকালে অফিসে এসে দেখতে পায় আমি আমার কাজ করছি, কারণ আমি অফিসে থাকি বলে। এই শুভ, শোনো, এক্ষুনি আমার কেবিনে আসো। এই বলে আদিলা তার রুমে চলে আসে। কিছুক্ষণ পর
ম্যাডাম আসবো? আসো। তবে এরপর থেকে কোনো অনুমতি নেওয়া লাগবে না, তুমি নিজের বাসা মনে করে চলাফেরা করবে। তা কি করে হয়? কোথায় আপনার রুম আর কোথায় চরিত্রহীনের যাওয়া আসা, সেটা কি সম্ভব? আর কি বললেন, নিজের রুম? চরিত্রহীনের আবার বাসাও থাকে? এখন এই কথাগুলো মনে রাখছো? কি জন্য ডেকেছেন সেটা বলেন। আদিলা তখন চেয়ার থেকে উঠে ক্যাবিনের দরজা লক করে আমার কাঁধে হাত দেয়। আপনি দরজা বন্ধ করলেন কেন? আমি আবার আপনার কোনো ক্ষতি করতে পারি। তোমার বউকে তুমি যা ইচ্ছা তাই করবে, তাতে কার কি? আর শোনো, আজ থেকে ওই চেয়ারটা তোমার। আপনার মাথা খারাপ হয়েছে? আমি আসি। এই বলে উঠতে যাব, তখনই যদি এক পাও আগাও তাহলে ভুলে যাব আমার কোনো ছেলে আছে। আদিলা ভালো করেই জানে আদনান আমার দুর্বলতা। আমি থেমে যাই। এই তো গুড বয়, এখন যাও আমার চেয়ারে বসো যতক্ষণ পর্যন্ত আমি উঠতে না বলবো। যদি এর কোনো এদিক সেদিক হয় তাহলে। হবে না। তারপর আদিলা আমাকে চেয়ার টেনে বসিয়ে রেখে বের হয়। অথবা 3-4 ঘন্টা পর ফিরে আসে। যাও ফ্রেশ হয়ে আসো, 3 থেকে 4 ঘন্টা বসে থেকে বোর হয়ে গেছো। অতঃপর আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে দেখি আদিলা আমার পছন্দের সমস্ত খাবার বিছিয়ে রেখে আমার জন্য অপেক্ষা করছে। তা দেখে আমি বের হতে যাব, তখন আদিলা বলল, কই যাও শুভ? কাজে যাই। আজ থেকে তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমার পাশে বসে থাকবে। আর আমি যখন কাজ করব তখন তুমি আমাকে আমার পাশে বসে হেল্প করবে। এখন আসো, আমার সাথে খাবার খাবে। বহুদিন পর আজ তোমার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। আমি কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যাই। তখন আদিলায় এসে আমার কলার টেনে এনে হালকা একটু ধাক্কা দেয়। এতে আমার মাথাটা চেয়ারের সাথে ধাক্কা লাগে, যার কারণে আমার মাথাটা কিছু আঘাত লাগে। কিন্তু আমি সেটা আদিলাকে বুঝতে দেই না। তোর অনেক গিয়ার বেড়ে গেছে তাই না? তুই যখন কোনো অপরাধ করতে আমি উল্টো তোর কাছে মাপ চেয়ে রাগ ভাঙাতাম। এবার অপরাধটা বড় করেছিলি, তাই তোর প্রতি রাগ হয়েছিল। অনেক ভাবছিলাম তুই আমার কাছে মাপ চাইবি, কিন্তু তুই আমার কাছে ছোট হবি বলে আর মাপ চাইলি না। তাই তোকে কষ্ট দিয়ে তোর অপরাধ ক্ষমা করে আমি তোকে আমার ভালোবাসায় চলাতে চাইলাম। কিন্তু তুই বুঝেও তার না বোঝার ভান করে এড়িয়ে চলতেছিস। কি অপরাধ আমি করেছি যার জন্য আমাকে এইভাবে কষ্ট দিচ্ছিস? তোকে ভালোবাসে কি একটু সুখ পাবো না আমি? আমার জীবন থেকে তোকে বেশি ভালোবাসাটাই কি আমার ভুল? নাকি তোর জায়গায় অন্য কাউকে ভাবতে পারি না, এটাই আমার অপরাধ? আমি তোমার পা ধরছি শুভ, পেছনে যা কিছু হয়েছে তা ভুলে যাও। চলো আবার আমরা নতুনভাবে নতুন জীবন শুরু করি। আদিলার কথা শুনে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বড্ড ভালোবাসি, আর কখনো তোমাকে কষ্ট দিব না, কখনো তোমাকে ছেড়েও যাব না। কিন্তু আমার বিবেকটা বাধা হয়ে দাঁড়ায়। আমি আমার মনের ভিতরে লুকিয়ে থাকা কথাগুলো আদিলার কাছে প্রকাশ করতে পারি না। আমি যে আর কিছুদিনের অতিথি মাত্র, তাই আমি আমার ভিতরে থাকা কষ্ট লুকিয়ে রেখে। আপনি বেশি বাড়াবাড়ি করছেন। আপনি আমাকে ভালো করেই জানেন যে আমি না করি তা আমি কখনোই নেই না। আর আমি আপনাকে তাড়িয়ে দিয়েছি নিজ হাতে। আপনাকে কখনো আমি গ্রহণ করতে পারবো না। আপনি নতুন কাউকে নিয়ে গিয়ে নতুনভাবে শুরু করেন। আমার মুখে এমন কথা শুনে আদিলা পুরো পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে যায়। যার জন্য 5টা বছর তার মনে অন্য কাউকে স্থান দেয়নি, সে আজ বলতেছে অন্য কাউকে নিয়ে নতুনভাবে শুরু করতে। আমার প্রতি আদিলার এই পরিমাণ রাগ হয় যাতে আমাকে এখনই খুন করে ফেলবে। কিন্তু আদিলা স্বাভাবিকভাবে বলল, তোমার কি সমস্যা আমাকে মেনে নিলে? আচ্ছা তোমাকে বলবো না আমাকে মেনে নিতে, আমি অন্য কাউকে নিয়েই শুরু করব। আজ অন্তত অফিস ছুটি হওয়ার পর্যন্ত আমার শুভ হয়ে থাকো। প্লিজ না করো না, এই আবদারটুকু রাখো। আদিলের মুখে অন্যজনের নাম শুনে আমার অন্তরটা কেঁপে ওঠে, কিন্তু আমি নিরুপায় হয়ে চুপ থাকি, কোনো কথা বলি না। অতঃপর আদিলা আমাকে নিয়ে খাবারের সামনে বসে নিজ হাতে আমাকে খাওয়ায়। আমিও তাকে খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে আমি একটা চেয়ারে বসে পড়ি। আমার মাথা ব্যথার কারণে চুপ মেরে আদিলার সামনে বসে থাকি। আদিলা নানান কিছু জিজ্ঞেস করলে আমি কোনো উত্তর দিই না। এভাবে সেদিন অফিস ছুটি হয়ে যায়। শুভ চলো, আজ আমার বাসায় থাকবে। ম্যাডাম, অফিস টাইম শেষ। আপনি একটা আবদার করেছিলেন তাই রাখছি, আপনি যেতে পারেন। আদিলা মন খারাপ করে চলে যায়। এদিকে আমার মাথা ব্যথা যেন বেড়েই চলেছে। আস্তে আস্তে আমি আদিলার দেওয়ার রুমে গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে আমার শরীরে প্রচণ্ড জ্বর আসে, যার কারণে আমি মুখ দিয়ে আর কথা বের হয় না। আমি কষ্ট করে রাতটা পার করে সকালে তানজিলার মোবাইলে ফোন দিই, কিন্তু কোনো কথা বলতে পারি না। তানজিলা বারবার কথা বলার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। তাই পেরেশান হয়ে আমার নাম্বার ট্যাগ করে অফিসে চলে আসে। অতঃপর আমার রুমে এসে দেখতে পায় আমার শরীর থরথর করে কাঁপতেছে। অতঃপর তানজিলা আমার মাথা তার হাঁটুতে রাখে। আমি আস্তে আস্তে তাকে কিছু একটা বলার চেষ্টা করছি,
তানজিলা সেটি বুঝতে পারে না, তাই মাথা নিচ দিক করে আমার কথা বোঝার জন্য। ঠিক তখনই পিছন থেকে বাহ, তাহলে চলছে তোমাদের রাজনীলা। আমি আগে অফিসে না আসলে বুঝতেই পারতাম না যে যারা চরিত্রহীন তাদের চরিত্র কখনো ঠিক হয় না। ম্যাডাম, আপনি যা দেখেছেন বা যা ভাবছেন কোনোটাই সত্যি না। চুপ, একদম চুপ, একটা কথাও তুমি বলবা না। এই চরিত্রহীনকে আর আমার অফিসে রাখবো না। কি অপরাধ আমি করেছিলাম? তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে আপন করে নিতে চাইছিলাম। ভাবছিলাম এই 5 বছরের চরিত্রটা ভালো হয়েছে, কিন্তু কখনো ভাবিনি এদের মতো ছোট লোকদের চরিত্র কখনো ঠিক হবার নয়। আমি এত জনম ভুল মানুষকে ভালোবেসেছিলাম, তার ছবি বুকে নিয়ে প্রত্যেক রাতে আমি কাঁদিতাম। আমি আর এই চরিত্রহীন ছোট লোকের জন্য আর কাঁদবো না। তোকে আজই ডিভোর্স দিয়ে দেব। কুত্তার বাচ্চা, তুই আমার অফিস থেকে বের হয়ে যা। এই বলে আমার কলার ধরে টেনে জোরে ধাক্কা মারে। আদিলার রাগের কারণে আমার শরীরে অতিরিক্ত তাপমাত্রাও সে বুঝতে পারে না। আমি আদিলার ধাক্কা খেয়ে টেবিলের উপর পড়ে যাই। টেবিলে কাজ থাকার কারণে তা ভেঙে আমার মাথায় ঢুকে যায়, আর তাতে আমি সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। এদিকে আদিলা রাগের মাথায় আমাকে নানান ধরনের গালি দিতে থাকে। অতঃপর সামনে পিচ্চি আদনানকে দেখতে পেয়ে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়ে এই চরিত্রহীনের কোনো চিহ্ন আমার কাছে রাখবো না। যা তোরা, যেখানে মন চাই সেখানে যা। এই বলে রাগে হনহন করতে করতে তার কেবিনে চলে যায়। এদিকে পিচ্চি আদনান সেখান থেকে উঠে দৌড়ে আমার কাছে এসে আমাকে ধাক্কা ছেড়ে বলছে, আব্বু, কথা বলো তুমি। আমি আর ওই ডাইনির মায়ের সাথে কখনো কথা বলবো না। বাবা, আমার সাথে কথা বলো। এদিকে তানজিলা আদিলার পিছনে পিছনে তার ক্যাবিন পর্যন্ত যায়। আদিলা ঠান্ডা মাথায় বলে, তানজিলা, তুমি জানতে সে বিবাহিত, তাহলে কেন তুমি সেই চরিত্রহীনের খপ্পরে পড়লে? আমি জানি তুমি একটা ভালো মেয়ে। ম্যাডাম, আপনি যা দেখেছেন বা যা ভাবছেন কোনোটাই সত্যি না। আর ম্যাডাম, যে মানুষটা একবার ভুল করে সেই ভুলের শাস্তি 5 বছর ধরে সহ্য করছে, সেই মানুষটা দ্বিতীয়বার সেই ভুলটা কখনোই করতে পারে না। ম্যাডাম, আর কি বলেন, ভাইয়া কে ডিভোর্স দেবে? দেন। চরিত্রহীন তো আর কখনো ভালো মেয়ের স্বামী হতে পারে না। আপনি ডিভোর্স পেপারটা আমার বাসায় পাঠিয়ে দিন। ভাইয়া যদি এ যাত্রায় বেঁচে যায়, তাহলে আমি কখনোই তাদেরকে আপনার মতো মেয়ের কাছে আসতে দিব না। বাই। এই বলে সেখান থেকে তানজিলা আমাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার আমার অবস্থা দেখে এমার্জেন্সিতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার নিরাশ হয়ে বের হয়ে আসে। ডাক্তার সাহেব, আমার ভাইয়ের অবস্থা কেমন? সরি ম্যাডাম, আমাদের দ্বারা একে বাঁচানো সম্ভব নয়। আমরা তার মাথায় থাকা কাচের টুকরো বের করে ব্যান্ডেজ করে দিয়েছি। এখন আপনি দেখতে পারেন। হ্যাঁ, আর একটা কথা, আপনার ভাইয়ের বাঁচা 5%-এরও কম। আর হ্যাঁ, তাকে যদি আজকের মধ্যেই অপারেশন করা যায় তাহলে হয়তো বাঁচতে পারে। তানজিলা ভালো হাসপাতালে কোথায় নিয়ে যাবে? ঢাকা শহরে সবচেয়ে ভালো যেটা সেটাতে নিয়ে আসছে। এখন তানজিলা মেয়ে হয়ে কোথায় ঘুরবে? এত আমাকে নিয়ে যাবেই বা কোথায়? এদিকে পিচ্চি আদনান কান্না করেই চলেছে। আন্টি, আব্বু আর কোনোদিনও আমার সাথে কথা বলবে না? তুমি আব্বুকে বলো না আমার সাথে কথা বলতে। আমি আম্মুর সাথে আর কখনো কথা বলবো না। বলো না আন্টি, আব্বু যাতে আমার উপরে রাগ করে না থাকে, যেন আমার সাথে কথা বলে। বলো আন্টি, আব্বুকে বলো। তানজিলা কি করবে এখন? না পারছে পিচ্চি আদনানকে কিছু বলে বুঝ দিতে, না পারছে আমাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। তানজিলা তখন মাথায় হাত দিয়ে বেঞ্চের উপর বসে পড়ে। তখনই তানজিলা কারে কে যেন হাত দেয়। তানজিলা পিছন দিকে তাকিয়ে দেখে এদিকে আদিলার কানে তানজিলের শেষ কিছু কথা বারবার বাজতে থাকে। ভাইয়া যদি এ যাত্রায় বেঁচে যায়, তাহলে আমি তাদেরকে কখনো আপনার কাছে আসতে দিব না। আদিলা মনে মনে ভাবতে লাগলো, তানজিলা এমন কথা কেন বললো? এই যাত্রায় বেঁচে চাই মানে? তাহলে কি শুভর কিছু হয়েছে? আমি কি রাগের মাথায় কোনো ভুল করে ফেললাম? না, আর ভাবতে পারছি না। এই বলে মাথায় হাত দেয়। কিছুক্ষণ পর আদিলা কি যেন ভেবে মনে করে আমার রুমে গিয়ে চমকে ওঠে। তানজিলা ভাবতেই পারে না কোথায় নিয়ে যাবে আমাকে। ঢাকা সবচেয়ে ভালো হাসপাতালে যখন তার কাজ হলো না, তখন কি করবে, কোথায় নিয়ে যাবে কিছুই ভাবতে পারছে না। তখনই তানজিলা মাথায় হাত দিয়ে বেঞ্চের উপর বসে ভাবতে, আমি একা কোথায় নিয়ে যাব? নাকি ভাইয়া এভাবেই? না না না। এসব ভাবতে থাকে। তখনই কে যেন পিছন থেকে তানজিলা ঘাড়ে হাত দেয়। তানজিলা মাথা তুলে পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এভাবে বসে থাকলে কি তোমার ভাইকে বাঁচাতে পারবে? শুনলে না ডাক্তার কি বলেছে? যদি আজকের মতো অপারেশন করানো যায় তাহলে হয়তো বাঁচানো সম্ভব। আমি একা কি করব? কোথায় নিয়ে যাব? এখন কথা বলার সময় নয়। নাও তোমাদের ভিসা,
তুমি এখনই তাকে সিঙ্গাপুর নিয়ে যাও। তানজিলা মেয়েটিকে জড়িয়ে ধরে বলে, তুমি কে আপু? আমার ভাইয়ের কঠিন দিনে তুমি ফেরেশতার মতো এসে সাহায্য করছো। আমি কে সেটা তোমার না জানলেও চলবে, তবে এইটুকু জেনে রেখো তোমার ভাই আমাকে চেনে, আর আমি তোমার ভাইকে আজ তোমার ভাইয়ের এই অবস্থার জন্য আমি দায়ী। প্লিজ তানজিলা, আর প্রশ্ন করো না, তাড়াতাড়ি নিয়ে যাও। তুমিও আসো আমার সাথে। আমার এই মুখ নেই যে আমি শুভ সামনে দাঁড়াবো, তুমি একাই যাও। আর হ্যাঁ, যদি তোমার ভাই বেঁচে যায় তাহলে আমার এই চিঠিটা শুভকে দিও। অতঃপর তানজিলা চিঠি ও আমাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আদিলা কি যেন মনে করে আমার রুমে গিয়ে টেবিলের উপর আমার লেখা ডায়েরি দেখে চমকে ওঠে। কারণ ডায়েরিতে লেখা ছিল, আমার জানে মন আদিলা, আমি কথাগুলো কিভাবে লিখবো তা আমার বলার কোনো ভাষা নেই। তবুও কিছু ভাঙা ভাঙা কথা লিখে রাখলাম, যা মুখে কখনো তোমাকে বলতে পারবো না। আজ দীর্ঘ 5 বছর পর আমার জানটার সাথে দেখা হলো। আমার শেষ সময়ে সে আমাকে দেখা মাত্র চরিত্রহীন উপাধি দিল। আসলে আমি একটা চরিত্রহীন। তারপর আমাকে অনেক কাজ করতে দিল, যা একা মানুষের পক্ষে করা সম্ভব না। সে তার কাজের মাধ্যমে আমার করে অপরাধের শাস্তি দিতে যাচ্ছে। আমি তোমার সমস্ত শাস্তি মাথা পেতে ভালোবাসা হিসেবেই নেব। তুমি হয়তো মনে মনে ভাবতে পারো, আমি তোমার কাছে ক্ষমা চাইলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, ছোট হয়ে যাব, এইভাবে তোমার কাছে ক্ষমা চাই না। তাহলে ভুল ভাববে আদিলা, তোমার থেকে আমার কাছে আমার মান সম্মান কিছুই না। আমি বারবার তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য যেতাম, কিন্তু আমার বিবেকটা বাধা দিত। আমার বিশ্বাস ছিল আমি যত অপরাধ করি না কেন, তোমার কাছে একবার ক্ষমা চাইলে তুমি আমাকে মাফ করে দিবে, আমাকে আপন করে নেবে। জানো আদিলা, আমার এখানেই ভয় হতো, যদি তুমি আমাকে আবার আপন করে নাও তাহলে তো তুমি আবার আমার দ্বারা কষ্ট পাবে। আমি চাই না তোমাকে আবার কষ্ট দিতে। তোমাকে সেদিন আমি তাড়িয়ে দিয়েছিলাম, তার পরের দিন থেকে তোমাকে পাগলের মতো খুঁজতাম। তোমাকে তাড়িয়ে দেওয়া হয়তো আল্লাহ সহ্য করতে পারে নাই, তাই আল্লাহ আমাকে মরণব্যাধি ক্যান্সার নামক রোগ আমার শরীরে দিয়ে দিয়েছে। সেদিন ডাক্তার দেখেছিলাম, ডাক্তার বলেছে আমি নাকি আর কয়েকটা দিন বাঁচবো। তাই আমি তোমার কাছে কখনো মাপ চাইনি। জানো আদিলা, যখন তুমি আমাকে কষ্ট দিতে আমি অনেক আনন্দ ছিলাম, কারণ তুমি আমাকে এখন ঘৃণা করছো। আর এখন যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি আর কষ্ট পাবে না। কিন্তু হঠাৎ একদিন তোমার কি জানি হলো, তুমি আবার আমাকে কাছে আনার জন্য তুমি আমার কাছে মাপ চাইলে। আমি সেদিন বড্ড কষ্ট পেয়েছিলাম, কারণ তুমি আবার আমার কারণে কষ্ট হবে, তাই তোমাকে আমি এড়িয়ে চলতাম। আদিলা, আমি যে অপরাধগুলো করেছি তা হয়তো ক্ষমার যোগ্য, কিন্তু তোমার কাছে শেষ সময়ে তোমার হাত জোর করে ক্ষমা চাইছি। আদিলা, এই চরিত্রহীনটাকে ক্ষমা করে দিও। সারাটা জীবন তোমাকে আমার জন্য কাঁদতে হয়েছে। তোমার এই কষ্টগুলো মনে রেখো না, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না। প্লিজ তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিও। জানি না তুমি এই ডায়েরিটা কোনোদিন পাবে কি না। যদি আমি মরে যাওয়ার পর পাও এই ডায়েরিটা তোমার হাতে যায়, তাহলে তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমার আদনানকে কখনো কষ্ট দিও না, তাকে কখনো বাবার অভাবটা বুঝতে দিও না। দেখে রেখো আদিলা, সে আমাকে অনেক ভালোবাসে। যদি তাকে চরিত্রহীনের ছেলে বলে কষ্ট দাও তাহলে হয়তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। আবারও বলছি আদিলা, এই চরিত্রহীনটাকে ক্ষমা করো। এটি তোমার চরিত্রহীন স্বামী। ডায়েরিটা পড়ে শেষ হতেই হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। আদিলা কান্না করে। কেন তুই একটি বার আমাকে বললি না তোর ক্যান্সার হয়েছে? কেন? আমি কি এতটাই পর যা আমাকে বলা যেত না? আমি না হয় তোকে সেদিনে চরিত্রহীন বলেছি, তার জন্য তুই আমাকে এইভাবে শাস্তি দিবি? আমি তোকে না জেনে না বুঝে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে কখনোই মরতে দিব না শুভ। তুই মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? এই বলে কান্না করতে করতে হাসপাতালে চলে আসে। ম্যাডাম, আপনি এখানে? আর কান্না করছেন কেন? কি হয়েছে? আমার শুভকে কেউ এখানে এনেছিল। কার কথা বলছেন? আদিলা মোবাইল থেকে আমার ফটো দেখায়। ডাক্তার মাথা নিচু করে বলে, এনেছিল, কিন্তু আমরা তার চিকিৎসা করতে পারি নাই। আমরা তাকে ফিরিয়ে দিয়েছি। কেন ফিরিয়ে দিয়েছেন আমার শুভকে? ভেঙে পড়বেন না, আমাদের দ্বারা তাকে বাঁচানো অসম্ভব ছিল, তাই আমরা তার চিকিৎসা করতে পারি নাই। আমরা যদি তার চিকিৎসা করতাম, হতে পারতো সে সারা জীবনের জন্য কমায় চলে যেত, নতবা তার স্মৃতিশক্তি চলে যেত, কারণ তার ক্যান্সারটা। বলার আগে আদিলা চিৎকার করে। এই বলে আদিলা সেন্সলেস হয়ে যায়। অতঃপর যখন তার জ্ঞান ফিরে তখন সামনে যাকে দেখে চমকে ওঠে। যখন আদিলা জ্ঞান ফিরে তখন তার সামনে তার বাবা মাকে বসা দেখতে পায়। মারে, তোর এত অভিমান, একটা বারও এই বুড়ো বুড়ির কথা মনে পড়লো না? তখন আমরা না হয় তোদের সম্পর্ক মেনে নেইনি, তার জন্য আমাদেরকে এভাবে পর করে চলে আসবি? একটা বারও আমাদের কথা ভাবলি না যে আমাদের কি হবে? তুই ছাড়া আমাদের কে আছে বল মা? আদিলা তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়।
আদিলার মা তখন আদিলাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। মা, আমাকে মাফ করে দাও। তখন আমার কাছে আমার ভালোবাসাকে পেতে পালিয়ে আসা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আর কখনো তোমাদের ছেড়ে যাব না। আচ্ছা মা, আমি এখানে আছি তোমরা কিভাবে জানলে? কে জানি ফোন দিয়ে বলল আপনার মেয়ে হাসপাতালে সেন্সলেস হয়ে পড়ে আছে। পরে আমরা তার কথা শুনে তোমার মা আর আমি ছুটে আসি। লোকটি কে ছিল জিজ্ঞেস করো নাই কিছু? কয়েকবার ফোন দিছি, বন্ধ বলছে, আর পরে ফোন দেয়নি। আমার মেয়ে তো পাইছি, তাই আর তার কথা মনে নেই। আদিলার তখন হঠাৎ করে আমার কথা মনে পড়ে, চিৎকার করে বলে, আমার শুভ কই? আমি শুভর কাছে যাব। তোর এত চিন্তা করতে হবে না, তুই এখন অসুস্থ, সুস্থ হ, তারপর তোকে নিয়ে যাব। আমি একদম সুস্থ, আমাকে নিয়ে চলো। কোথায় আছে আমার শুভ? জানো মা, আমি তাকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। সে কি আমাকে মাফ করবে? যদি মাফ না করে তাহলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না মা, আমি নিজেকে শেষ করে দিব। এমন কথা বলিস না মা, ধৈর্য ধর মা, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন চল জামাইয়ের কাছে যা। অথবা তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে তানজিলা পৌঁছে আমাকে নিয়ে হাসপাতালে আসে। সেখানে ডাক্তাররা আমার অবস্থা দেখে বড় বড় কয়েকজন ডাক্তার পরামর্শ করে আমার চিকিৎসা শুরু করে দেয়। তানজিলা বসে ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল, কে সেই মেয়েটা। তখনই পিসি আদনানের কথা শুনে তানজিলা ধ্যান ভেঙে যায়। আন্টি, আমার আব্বুর কি হয়েছে? আমার আব্বু কি আমার সাথে আর কখনো কথা বলবে না? বলো না আন্টি, আমার আব্বুকে আমার সাথে কথা বলতে, আমার সাথে রাগ করে না থাকতে। আমি আর আম্মুর সাথে কখনো কথা বলবো না। আদনানের কথা শুনে তানজিলা কান্না করে দেয়। কি বলবে তাকে? কি হলো আন্টি, তুমি কান্না করছো কেন? তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন তোমার আব্বুকে তাড়াতাড়ি ভালো করে দেয়। তোমার আব্বু ভালো হলেই তোমার সাথে কথা বলবে। এভাবে তানজিলা পিসি আদনানের সাথে বসে বসে গল্প করছে। কিছুক্ষণ পরে হাসপাতালে আদিলা ও তার বাবা মা চলে আসে। আদনান সেটি দেখতে পেয়ে চিৎকার করে বলতে থাকে, আন্টি, তুমি ওনাকে তাড়িয়ে দাও, উনি আমার আব্বুকে মেরে ফেলবে। আন্টি, তুমি ওনাকে চলে যেতে বলো। এমন করে না, উনি তোমার মা হয়। না, উনি আমার মা নয়, আমার মা মরে গেছে। যে আমার বাবাকে মারে, কষ্ট দেয়, আমার বাবার থেকে আমাকে দূরে সরিয়ে দেয়, সে আমার মা কখনো হতে পারে না। তুমি ওনাকে চলে যেতে বলো আন্টি, চলে যেতে বলো। আদিলা তার ছেলের বুক ভরা অভিমানের কথা শুনতে পেয়ে আদনানকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি অন্যায় করছি, আমাকে মাফ করে দে। আর কখনো তোর বাবাকে কষ্ট দিব না, তোকে কখনো তার থেকে আলাদা করব না। এইবারের মতো আমাকে মাফ করে দে। না, তুমি আমাকে বাবা ডাকবে না, তুমি আমার কিছুই না। তুমি আমাকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। আদিলা তার ছেলের কথা শুনে শক্ত করে জড়িয়ে ধরে। এতে আদনান কিছুটা ঠান্ডা হয়। আস্তে আস্তে কান্না থামিয়ে আদিলার কোলে আদনান কমিয়ে যায়। ম্যাডাম, দেখতে আসছেন ভাইয়া বেঁচে আছে না মরে গেছে? আপনার কাছে হাত জোর করে বলেছি, ভাইয়াকে আদনানের থেকে কেড়ে নিয়েন না। আমার চরিত্রহীন ভাইটাকে কখনো আপনি দেখবেন না। আমি তাকে আপনার দৃষ্টিসীমার বাহিরে পাঠাবো। প্লিজ, তবুও আপনি তাকে কিছু করিয়েন না। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই, আমি তোমাকে না বুঝে অপবাদ দিচ্ছি। প্লিজ তানজিলা, ক্ষমা করে দাও। আমি তোমার পা। এ কী করছেন ম্যাডাম? যার কাছে ভুল করেছেন তার কাছে ক্ষমা চান। আমি কিছু মনে করিনি। আপনার জায়গা আমি থাকলেও হয়তো এমনটাই করতাম। তবে ম্যাডাম, রাগের মাথায় এমন কিছু করবেন না যার জন্য চিরজীবনের জন্য আফসোস করতে হয়। পরে তার আরও কিছুক্ষণ কথা বলে ডাক্তার বের হওয়ার অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলে সবার ডাক্তারকে ঘিরে ধরে বলে, রুগীর কেমন অবস্থা? তাদের কথা শুনে ডাক্তার মুখটা কালো করে মাথা নিচু করে ফেলে। অপারেশন সাকসেস, তবে তবে কি ডাক্তার? দেখেন, ধৈর্য হারাবেন না। রোগী মাথায় যে আঘাত পেয়েছে হতে পারে এর কারণে সে কোমায় চলে যেতে পারে, স্মৃতিশক্তিও হারাতে পারে। এখন আল্লাহ পাকের ইচ্ছা, আপনারা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন। আমরা কি এখন রুগীর সাথে সাক্ষাৎ করতে পারবো? না, রোগীর জ্ঞান না ফেরা পর্যন্ত দেখা সাক্ষাৎ করতে পারবেন না। রুগীর জ্ঞান কখন ফিরবে? যদি জ্ঞান ফিরে তো 72 ঘন্টার মধ্যেই ফিরবে, না হলে বলতে পারছি না তার জ্ঞান কখন ফিরবে, তা আল্লাহ পাকে ভালো জানেন। এই বলে ডাক্তার চলে যায়। ডাক্তারের কথা শুনে সকলের মাঝে হতাশার ছাপ দেখা যায়, বিশেষ করে আদিলার। অথবা সকলে মিলে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে যেন আমি সুস্থ হয়ে যাই। দেখতে দেখতে 4 দিন চলে যায়, তবুও আমার জ্ঞান ফিরে না। এই 4 দিনে পিছিয়ে আদনান তার মায়ের কাছে যায়নি, শতবার ঢাকার পরেও। আদিলা পারেনি তার ছোট্ট ছেলের অভিমান ভাঙাতে।
সবসময় তানজিলার কাছেই ছিল, তার সাথে চলাফেরা করত। সে তার নানা নানির কাছেও যায়নি। অতঃপর তারা সকলে পুনরায় ডাক্তারের কাছে গিয়ে আমার জ্ঞান ফিরবে কিনা সেটা জিজ্ঞেস করতে যাবে, তখন একটি নার্স এসে বলে, আপনাদের মধ্যে আদনানকে, রোগী আদনানকে ডাকছে। নার্সের কথা শুনে সকলের মুখে আনন্দের ছাপ দেখা দেয়। তখন তানজিলা আদনানকে নিয়ে আমার কেবিনে আসে। আদনান দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আব্বু, তুমি এতদিন আমার সাথে কেন কথা বলো নাই? আমি আম্মুর সাথে থাকি বলে আমি আর কখনো আম্মুর সাথে কথা বলবো না। এরপরও যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমি অনেক দূরে চলে যাব, তোমাদের কারোর সাথে কথা বলবো না। আদনানের কথা শুনে এক হাতে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে, না বাবা, এমন কোনো কথা তুমি আর বলবে না। আমি তোমার প্রতি রাগ করিনি, আমি অসুস্থ ছিলাম তাই কথা বলতে পারিনি। আজ থেকে প্রত্যেক দিন বলবো, তোমাকে আদর করব, তোমাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা বাবা। তখনই তানজিলা, ভাইয়া এখন কেমন লাগছে? ভালো, তোমার? আগে ভালো ছিলাম না, এখন আমার ভাইটাকে দেখে ভালো লাগতেছে। তোমার মুখে তো শুকনো দেখাচ্ছে কেন? কিছু খাওনি নাকি? যাও এক্ষুনি খেয়ে আসো। ভাইয়া আমি ঠিক আছি। ঠিক আছে, বড় ভাইয়ের কথা যখন মানবে না তাহলে বসে থাকো। আমার কথা শুনে তানজিলা বেরোতে যাবে, তখন আদিলার বাবা মা রুমে ঢুকে আমার কি অবস্থা সে সম্পর্কে জিজ্ঞেস করে। সবার শেষে আদিলা অপরের দিনে মাথা নিচু করে রুমে ঢুকতে যাবে, তখনই আদনান বলে ওঠে, না, তুমি রুমে আসবে না, তুমি আমার বাবাকে দেখতে পারবে না, আমি তোমাকে দেখতে দিব না আমার বাবাকে, তুমি চলে যাও এখান থেকে। বাবা আদনান এমনভাবে বলে না, উনি তোমার মা হয়। যাও না, সামনে গিয়ে আস্তে আস্তে বলো যে আপনাকে দেখে বাবার অনেক কষ্ট হচ্ছে, আপনি এখান থেকে চলে যান। আমার কথা শুনে আদিলা দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে আর কেঁদে দিয়ে বলতে থাকে, শুভ, তুমি আমাকে মাফ করে দাও। আমি না বুঝে তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিয়ে তোমার বুকটাতে একটু জায়গা দাও। আমি আর কখনোই তোমাকে কষ্ট দিব না, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। প্লিজ শুভ, তোমার এই পিচ্ছি বউটাকে ক্ষমা করে দাও। পা ছাড়েন বলছি। আমাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার পা ছেড়ে দেব। পা ছেড়ে আমার কাছে আসেন। অতবার আদিলা আমার কাছে এসে দাঁড়ায়। আমি সকলকে উদ্দেশ্য করেই বললাম, আপনারা সকলে গিয়ে কিছু খেয়ে আসেন, আমার কথা চিন্তা করতে হবে না। আমি বুঝতে পারি আমার জন্য হয়তো চিন্তা করে খাওয়া দাওয়া করেনি, আমি এখন ভালোই আছি। পরে আদিলার বাবা মা আর তানজিলা চলে গেল, আদিলা আর আদনান ছাড়া। আপনি যান না কেন? এইভাবে আমাকে পর করে দিও না শুভ, আমাকে মেরে ফেলো, তবুও আমাকে এইভাবে অবহেলা করো না। আমি না বুঝে ভুল করেছি, তোমাকে আমি বুঝতে পারিনি, তোমাকে কষ্ট দিয়েছি, তার জন্য আমাকে এমন শাস্তি দিও না। আমার অপরাধের কারণে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তোমার থেকে পৃথক হতে পারবো না। আচ্ছা এখন যান, আমার খুব ক্ষুধা লাগছে, আমার জন্য খাবার নিয়ে আসেন। আদিলা তখন দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে, প্লেটটা আদনানের হাতে দেন। আদিলা প্লেট আদনানের হাতে দিল। আব্বু, তোমার আম্মুকে এগুলো খাওয়িয়ে দাও। আদনান সেই খাবার তার মায়ের মুখে তুলে দেয়। আদিলা এক লোকমা মুখে নিয়ে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। পাগলিটা আমার, কাঁদছো কেন? আমাকে ক্ষমা করে দিছো তো? আমার পিচ্ছি বোটার উপর কি আমি অভিমান করে থাকতে পারি? আমি যে তাকে অনেক ভালোবাসি, কি করে তার কষ্ট সহ্য করবো আমি? তুমি আমাকে কচু ভালোবাসো, যদি আমাকে তুমি ভালোবাসতা তাহলে আমার কাছে তোমার এত বড় একটা রোগ গোপন করতে না। আমি চাইনি তোমাকে আবার কষ্ট দিতে, তাই বলিনি। তুমি কি মনে করেছিলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি সুখে থাকতাম? তুমি বলো, আমাকে তোমাকে ছাড়া আমি কিভাবে সুখে থাকবো? তুমি যে আমার একমাত্র সুখ, আর কখনো এমন করবে না। বলো আমাকে, কথা দাও শুভ, আরেকবার যদি এমন করো তাহলে এবার আমি সত্যি দুনিয়া ছেড়ে চলে যাব, কারো বাধা মানবো না। আর কখনো এমন করবো না। আমার পাগলিটাকে সবসময় মনের কথা খুলে বলবো। এবার খুশি তো? হুম। এই বলে আমার বুকের উপর চুমু খায়। আচ্ছা আদিলা, তখন তুমি বললে আমি কিছু বললে সত্যি এবার তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, তাহলে কি কখন আমার জন্য দুনিয়া ছাড়তে চেয়েছিলে? হুম। কি, কখন? আদিলা বলতে শুরু করে। সেই দিন যখন তুমি মাঝরাতে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে, তখন আমার মাথায় কোনো কাজ করছিল না। কোথায় যাব আমি, তাও একটা মেয়ে হয়ে? আমি তো বাড়ি যেতে পারবো না, কারণ সেখান থেকে যে তোমার হাত ধরে পালিয়ে এসেছি। সেই দিন যদি আমি বাড়িতে যেতাম তাহলে তুমি আমার মা বাবার চোখে খারাপ হয়ে যেতে। আমি চাইনি তোমাকে তাদের চোখে খারাপ বানাতে। তুমি খারাপ হলেও আমার, ভালো হলেও আমার। তাই সেদিন কোনো রাস্তায় না, তোমার রুমে চিঠিটা দিয়ে মরার জন্য আজ রাস্তায় দাঁড়িয়ে থাকি। হঠাৎ একটা গাড়ি আসে, তখন আমি মাঝ রাস্তায় চোখ বন্ধ করে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে আমি খেয়াল করি যে আমি এখনও বেঁচে আছি, আমার উপর দিয়ে গাড়ি যায়নি। পরে চোখ খুলে তাকাতেই দেখতে পাই
আমার সামনে অপরিচিত বাবার বয়সী লোক রাগি চোখে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে উঠে যাই, তখন ঠাস ঠাস করে দুইটা চড় মেরে আমাকে মরার কারণ জিজ্ঞাসা করে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলি। পরে লোকটি, মা তুই যদি কিছু মনে না করিস তাহলে তোকে আমি আমার মেয়ে বানিয়ে নিয়ে যাব। তোকে মরতে হবে না, আবার নতুন করে শুরু করবি। যাবি কি আমার সাথে? জানিস মা, তোর মতোই আমার একটা মেয়ে ছিল। সে একটা ছেলেকে অনেক ভালোবাসতো, কিন্তু ছেলেটা তাকে ধোঁকা দেয়। আমার সরল সোজা মেয়েটি সেই ধোঁকা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। যাবি মা আমার সাথে আমার মেয়ে হয়ে? বাবা যাব। কি বললি, আর একবার ডাক মা। বাবা আমি তোমার সাথে যাব। অতঃপর বাবা আমাকে নিয়ে ঢাকায় নিয়ে আসে, বড় একটা বাড়ির সামনে আনে। বাবা এটা কার বাসা? মা এটা আজ থেকে তোর বাসা, তুই এখানে থাকবি আর আমার অফিসের দেখাশোনা করবি। কি বললে বাবা? আমি এগুলো আহ, একা পারবো না। তোকে একা কে পারতে বলেছে? আমি আছি না। পরে আস্তে আস্তে আমি বাবার অফিসের সমস্ত কাজ শিখে ফেললাম। তখন বাবা আমার হাতে এই অফিসের দায়িত্ব দিয়ে দেয়। এইভাবেই আমার নতুন জীবন শুরু হয়। কিন্তু বিশ্বাস করো, তোমাকে যতবারই ভোলার চেষ্টা করছি ততবারই তোমার এক একটা স্মৃতি আমাকে তোমার মায়ায় জড়িয়ে তোমাকে ভুলতে দেয়নি। তাই প্রত্যেক দিন রাতে তোমার ছবি বুকে নিয়ে কান্না করতাম। কোনো দিন তুমি আমার বুকে ফিরে আসবে, আমাকে বলবে, আদিল আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে আবার একটু তোমাকে ভালোবাসার সুযোগ দাও, এই বলে কান্না করতাম। তখন বাবা এসে আমাকে সান্ত্বনা দিত। কিন্তু সেটিও আর বেশি দিন থাকেনি। হঠাৎ একদিন বাবার হার্ট অ্যাটাক হয়, তখনই তিনি মারা যায়। এরপরে আমি একা হয়ে যাই, প্রতিনিয়ত তোমাকে খুঁজতে থাকি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? আমাকে তুমি মাফ করে দাও। তোমার সমস্ত অপরাধ আমি মাফ করে দিচ্ছি, আমাকেও তুমি মাফ করে দাও। আর কখনো আমাকে ছেড়ে যেও না। আর কখনো ছেড়ে যাব না, মরার আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। তখন আদিল আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আব্বু, উনি তোমাকে জড়িয়ে ধরেছি কেন? ছেড়ে দিতে বলো, না হলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। বাবা, সে তোমার মা, আমাকে তো জড়িয়ে ধরবেই। না, ইনি আমার মা না। যে তোমাকে আমার সামনে কষ্ট দেয় সে কখনো আমার মা হতে পারে না। ইনিকে চলে যেতে বলো, আমি আমার জন্য আরেকটা মা নিয়ে আসবো। আদিলা যাও, তোমার ছেলের অভিমান ভেঙে তারপর আসো। আদিলা আমাকে ছেড়ে আদনানের কাছে যায়, গিয়ে তার সামনে কান ধরে ক্ষমা চায়। না, আমি তোমাকে মাফ করবো না। শুভ, তোমার ছেলেকে বলো যেন আমাকে মাফ করে। সে কখনোই আমার কথা শুনবে না, তুমি বললে আমাকে মাফ করবে। আব্বু, তুমি তোমার আম্মুকে মাফ করে দাও। আচ্ছা, এবারের মতো মাফ করলাম, বাবা বললো বলে। তারপর আদিল আদনানকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে মনে মনে বলে, শালার বাবাটা যেমন জেদি, ছেলেটারও বানাইছে জেদি। আমি কি করব এই দুইটারে? এই দুইটা তো আমার জীবনের 12টা বাজিয়ে দেবে। এভাবে কিছুদিন চলে যায়। আমাকেও ডাক্তাররা রিলিজ দেয়। তারা সকলে আমাকে নিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকায় চলে আসে। চলো সবাই আমাদের বাসায়। চল মা, যাবি না নাকি অভিমান করে থাকবি? না, চলো। আপনারা যান, আমি যেতে পারবো। আমার 2 দিন পর হবু স্বামী আসবে আমাকে নিতে, তোমরাও যাও। আর এই নাও একটা চিঠি। কিসের চিঠি আর কে দিছে? জানি না ভাইয়া, মেয়েটাকে চিনি না। সেই মেয়ে তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। তার মানে আদিল আমাকে সেখানে নিয়ে যায়নি, নিয়ে গেছে অন্য কেউ। ম্যাডাম তো পড়ে গেছে। আমি চিঠি খুলে পড়তে থাকি। আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো সেটা হয়তো জানি না। আর কি বা করলেই তুমি আমাকে ক্ষমা করবে আমি জানি না। আমি যে অপরাধ করেছি তার হয়তো ক্ষমা নেই, কিন্তু তোমার কাছে বড় একটা আশা নিয়ে ক্ষমা চাচ্ছি যে তুমি আমাকে মাফ করে দিবে। শুভ, এই খারাপ মেয়েটাকে মাফ করে দিও। আমি তোমার পা ধরেই ক্ষমা চাইতাম, কিন্তু যে অপরাধ আমি করেছি তার জন্য তোমার সামনে যেতে আমার লজ্জা করে। শুভ, তুমি আমাকে মাফ না করো তাহলে হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না, আমি মরলেও শান্তি পাবো না। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। সেদিন তুমি যখন আমার সামনে, আমি তোমার শত্রু জানা থাকা সত্ত্বেও তুমি আমার কলিজার টুকরা মেয়েটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলে। সেদিন নিজের ওপর কতটা ঘৃণা হচ্ছিল আমি তোমাকে বলতে পারবো না। অতঃপর যখন মেয়েটা আমার হাতে দিয়ে কোথায় যেন চলে গেলে, তোমাকে খুঁজে পাইনি। সেদিনের পর থেকে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াতাম, কোথাও তোমার সন্ধান পেতাম না। হঠাৎ একদিন তোমাকে হাসপাতালে দেখতে পাই, কিসের জন্য যেন এসেছিলে।
তুমি চলে যাওয়ার পর আমি ডাক্তারের থেকে জানতে পারি তোমার ক্যান্সার বাঁচার সম্ভাবনা খুব কম। সেদিনই আমি তোমার জন্য সিঙ্গাপুরের টিকিট কাটি, তোমাকে সেখানে নিয়ে তোমার চিকিৎসা করাবো বলে। অতঃপর ডাক্তারের থেকে এসে তোমাকে ফলো করে তোমার ঠিকানা জেনে নেই। বিশ্বাস করো, আমি তোমার সমস্যার কথা আদিলাকে বলতে চেয়েছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে আসতে পারি নাই। সেই দিন তোমার কথা আদিলাকে বলতে এসেছিলাম, কিন্তু তখন দেখেছি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তাই আর বলা হয়ে ওঠেনি। পরে আমি হাসপাতালে যাই। আমি এতটুকু একটা কাজ করেছি শুধু তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায়। আমাকে মাফ করে দিও শুভ। ইতি, খারাপ মেয়ে তানিয়া। তানিয়ার মেয়েকে আমি কিভাবে বাঁচিয়েছিলাম একটু পিছন থেকে ঘুরে আসি। একদিন আমি একটা হাসপাতালে যাই আমার এক বন্ধুর জন্য ওষুধ কিনতে। সেখানে গিয়ে দেখতে পাই তানিয়া ডাক্তারকে কেঁদে কেঁদে কি যেন বলছে। আপনার যত টাকা লাগে আপনি নেন, তবুও আমার মেয়েটাকে বাঁচান, যেভাবেই হোক রক্ত জোগাড় করেন। আমরা চেষ্টা করতেছি, কিন্তু ম্যাডাম এই মুহূর্তে আমাদের কাছে এই রক্ত নাই। অন্য জায়গায় খোঁজ নিয়েছি, তারাও না করছে। অন্তত 2 ব্যাগ রক্ত শরীরে দিতেই হবে। পারলে আপনিও চেষ্টা করেন, না হলে আমাদের কিছুই করার নেই। আমরা চেষ্টা করতেছি, আরও করব। আপনিও চেষ্টা করেন যত তাড়াতাড়ি পারেন। এই বলে একটা চলে আসে। আমি তখন ডাক্তারের কাছ থেকে জেনে নিই রক্তের গ্রুপ কি। অতঃপর আমি রক্তের গ্রুপের সাথে মিলে যাই। আমি তখন 2 ভাগ রক্ত আমার থেকে দিয়ে আসতে যাব, তখনই তানিয়া দেখে ফেলে। তানিয়া আমার কাছে যেতে লাগে, তখনই ডাক্তারটাকে ডাক দেয়। তানিয়ার আর আমার সাথে সাক্ষাৎ হয় না। এবার বাস্তবে ফিরি। কার চিঠি এটা আর কি লেখা? আমি চিঠি আদিলার হাতে দিই। আদিলা পড়ে আমাকে বলে, মাফ করে দাও। তাকে ভুল তো মানুষের জীবনে হয়েই থাকে, আমাদেরও তো ভুল হয়েছে, আমরা দুজন দুজনকে মাফ করে দিচ্ছি, তাকেও মাফ করে দাও। আচ্ছা তুমি যখন বললে মাফ করে দিলাম। তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না প্লিজ? তানিয়াকে আমাকে একটু দেখাবে, আমি একটু দেখবো যে আমার থেকে কত সুন্দর, আর যার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে। পিছনের অতীত আবার টানতেছো? না শুভ, শুধু আমার ইচ্ছাটা প্রকাশ করলাম, এখন পূরণ করলেও তুমি করতে পারো, না করলেও করতে পারো, সেটা তোমার ইচ্ছা। আচ্ছা যদি কোনো দিন তার সাথে আমার দেখা হয় তাহলে তোমার সাথে সাক্ষাৎ করাবো। সেদিন তোমার যা ইচ্ছে তুমি তাকে জিজ্ঞেস করতে পারো। আর তুমি কি জন্য তাকে দেখতে চাইতেছো আমি বুঝতে পারছি। শুভ প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না, আর কখনো তাকে দেখার ইচ্ছে করব না, তাকে দেখবও না কখনো। আমাকে মাফ করে দাও প্লিজ। আরে পাগলি, মাফ চাওয়ার কি আছে? আমি জানি তুমি আমার উপর রাগ করছো, তুমি ভাবছো আমি তোমাকে সন্দেহ করছি। আমি আমার ভালোবাসার কসম দিয়ে বলছি, আমি তোমাকে সন্দেহ করি নাই। দূর পাগলি, আমি জানি কখনো তুমি আমাকে সন্দেহ করবে না। গাড়িতে চলো, গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। অতঃপর আমরা সকলে গাড়িতে উঠে তানজিলা ছাড়া গাড়ি তার আপন গতিতে চলতে থাকে। একসময় গাড়ি আমাদের গন্তব্যে এসে দাঁড়ায়। গাড়ি থেকে একে একে নামতেই পিছন থেকে কে যেন আদিলার গায়ে হাত দেয়, আর তাতে সে চমকে ওঠে। পিছন ফিরে তাকাতে অবাক। আদিলা পিছনে তাকিয়ে মায়া তুই? এই বলে আদিলা মায়াকে জড়িয়ে ধরে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এইভাবে ভুলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। তুই আমার জন্যই তোর ভালোবাসার মানুষটাকে আপন করে পেয়েছিস, আর আমাকে ভুলে গেছিস। একটিবার যদি ফোন করে কথা বলতি তাও হতো, এই মনটাকে শান্তি দিতে পারতাম যে আমার বেস্ট ফ্রেন্ডটা আমাকে ভুলে নাই। কিন্তু তুই একদিনও একটা ফোনও দিস নেই। এতটা স্বার্থপর কীভাবে হলি? সরি দোস্ত, ক্ষমা করে দে আমায়, ভুল হয়ে গেছে। তুই ভালো করেই জানিস আমার কাছে কেউ কোনো অপরাধ করলে তাকে শাস্তি না দিয়ে আমি ক্ষমা করি না। কি শাস্তি দিবি দে, তাও ক্ষমা করে দে। শাস্তিটা হলো তোর ছেলেকে আমার মেয়ের জন্য দিতে হবে। কি বলছিস সেগুলো? আমি অপরাধ করছি? শাস্তি আমাকে দিবি তো আমার ছেলেকে কেন? আমার ছেলেরও তো একটা পছন্দ আছে, সে যদি বড় হয়ে তোর মেয়েকে পছন্দ না করে? আমার মেয়েকে পছন্দ করবে না পৃথিবীতে এমন কোনো ছেলে নেই। আর তোর ছেলে যদি বড় হয়ে আমার মেয়েকে পছন্দ না করে তাহলে তো আর জোর করে কিছু করা যাবে না। আর যদি পছন্দ করে দিবি তো আমার মেয়ের জন্য নাকি গরিব বলে অবহেলা করবি? আবার শুরু করছিস? যদি আদনান রাজি থাকে তাহলে দিব, কিন্তু তার আগে দেখি তোর রাজরানী পিচ্ছি মেয়েটাকে। মায়া তার মেয়ের নাম ধরে ডাক দেয়, কিন্তু খোঁজ আসে না। নীলা মায়া পেরেশান হয়ে যায়। তখন আদিলার বাবা, তোমরা এখানে তাদের বেনে গল্প করতেছ, এদিকে আদনান নীলাকে নিয়ে পালাইছে। কই গেছে তারা? আমাদের বেলকনিতে দেখ। আদিলা সেদিক তাকে দেখতে পায়, তারা দুজনে একে অন্যকে খাইয়ে দিচ্ছে। দেখছিস তোর ছেলে এখনই আমার মেয়ের প্রেমে পড়ে গেছে, আর বড় হলে কি করবে আল্লাহই ভালো জানে। এখন বল দেবে কিনা তোর ছেলেকে? আদনান যদি রাজি হয় দিব, এখন আমাকে মাফ করে দে। আচ্ছা মাফ করলাম, কিন্তু শুভর এই অবস্থা কেন?
পরে বলবো নি এক সময়, আগে ভেতরে চল। আচ্ছা চল। অতঃপর সকলে তাদের বাড়ির উদ্দেশ্যে যায়। অথবা ফ্রেশ হয়ে গল্প করতে থাকে। তখনই আদনান, আম্মু, আমি আর নীলা একসাথেই থাকবো হাসপাতালে। তুমি আর আব্বু যেভাবে থাকছো। আদিলা মুচকি হাসি দেয়। আচ্ছা এখন খেলতে যাও। তো ছেলেটাও রাজি হয়ে গেছে, তাহলে তারা প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিব। আচ্ছা। এভাবে সেদিন গল্প করতে করতে এরপর কেটে যায় 3টি মাস। যখন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাই তখন আমাদের সংসারে আবার সুখ নেমে আসে এবং আমরা আবারও আদিলার অফিসে চলে আসি। হঠাৎ একদিন আদিলা আর আমি অফিসে কাজ করতেছি, তখন আদিলা বলল, চল না শুভ, মার্কেট থেকে একটু ঘুরে আসি, কতদিন ধরে মার্কেট করা হয় না। আমার জানটা বলেছে আর আমি না করতে পারি, তাও আবার আমার বস। তাহলে চলো। পরে আমরা আদনানকে নিয়ে মার্কেটে যাই। আমরা আমাদের পছন্দের জিনিসপত্র দেখতে থাকি। তখন একটা মেয়ে এসে আমাকে বলে, ভাইয়া, তোমাদের দুজনকে কফি শপে দুজন বসে আছে, তারা ডাকছে। কে? জানি না আপু, তারা বললো তোমাদের সাথে কি জানি কথা বলবে। চলো দেখি কে। চলো। তারপর আমরা কফি শপে যাই। সেখানে গিয়ে আমরা দুজনকে দেখে চমকে উঠি। ইমরান তুমি? আর এই মেয়েটা কে? ইমরান কথা বলার আগেই তানিয়া, আদিলা আমাকে ক্ষমা করে দাও, আমরা অনেক কষ্ট তোমাদের দিয়েছি। শুভ তুমিও ক্ষমা করে দাও। এই বলে তানিয়া আমার পা জড়িয়ে ধরে, এই তানিয়া, কি করছো? যা হবার হয়ে গেছে। আমরা তো আর তোমার উপর রাগ নেই, ক্ষমা করে দিয়েছি তোমাদেরকে। শুভ, এই কি সেই তানিয়া যার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে? আদিলা আমার কথা শুনে সাথে সাথে তানিয়াকে জড়িয়ে ধরে। তোমাকে অনেক ধন্যবাদ কেন দিচ্ছি জানো? কারণ পাগল তোমার জন্য আমাকে এখন আগের থেকে বেশি সময় দেয়, বেশি ভালোবাসে আমাকে। তোমার উপর আমার অনেক রাগ জমেছিল, কিন্তু আমার পাগলটাকে পাওয়ার পরে সেগুলো পানি হয়ে গেছে। এখন আর তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, রাগও নেই। তবে একটা কথা, আর কারো জীবন নিয়ে কখনো এমন করো না। আর জীবনেও এমন করব না, আমাদের ক্ষমা করে দাও। আচ্ছা, তোমাদেরকে মন থেকে ক্ষমা করে দিলাম, এবার তো একটু হাসো। এভাবেই আমাদের মান অভিমান ভেঙে কিছুক্ষণ গল্প করে চলে আসি। রাতে আদিলা আমার বুকের উপর শুয়ে থাকে। এই শুভ, বলো। আমি একটা জিনিস চাইবো, দিবা? হ্যাঁ বলো। আমি আদনানের মতো আরেকটা দুষ্টু সন্তান চাই। এই বলে আমার বুকে মুখ লোকায়। তুমি তো একটাকে সামাল দিতে পারো না, তো আরেকটা কিভাবে পারবে? আমি পারবো এখন। তাহলে বাতিটা বন্ধ করো, না হলে খবিশ পাটুগুলো দেখে ফেলবে। অতঃপর বাতি বন্ধ করে সন্তান আনার কাজে লেগে যাই আর গল্পটাও শেষ করে দিই। তো বন্ধুরা, ফাইনালি গল্পটা শেষ হলো। কেমন হলো জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।